নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলছে টান টান রহস্যে পরিপূর্ণ রোমহর্ষক থ্রিলার গল্প কুহকিনী। সুলেখক অবিনাশ মল্লিকের কলমে গল্পটি মনোনীত হয়েছিল 2024 সালে যুব সাহিত্য পুরস্কারের জন্য। আজকে গল্পটির অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর কমেন্ট করে জানাবে এই ধরনের থ্রিলার গল্প তোমরা আরও চাও কিনা। গল্পের প্রথম পর্বটি যারা এখনো শোনোনি তাদের জন্য রইল প্রথম পর্বের লিংক পিন কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে। তো চলো জেনে নেওয়া যাক রহস্যের সমাধান হলো কিনা। নিশিডাক গল্পের আড্ডার আজকের বিশেষ নিবেদন সুলেখক অবিনাশ মল্লিকের কলমে রোমহর্ষক থ্রিলার গল্প কুহকিনী, আজ অন্তিম পর্ব। সকাল হওয়ার সাথে সাথে আমরা সবাই ধীরে ধীরে কটেজ থেকে বের হই। সারাটা রাত আমরা কেউই ঘুমাইনি, চুপচাপ বসেছিলাম একভাবে। ভোরের আলো ফোটার সাথে সাথে সবাই ঠিক করি যে পাশের গ্রামে যাব সাহায্যের জন্য। সেই মতো বের হয়ে যাই। কুহকিনী কটেজটা একটা ছোট বিচ্ছিন্ন টিলার মতো পাহাড়ের চূড়ায় তৈরি। এনাক্ষীর বাবা সরকারকে প্রচুর টাকা খাইয়ে গোটা পাহাড়টা উপহার দিয়েছিলেন এনার মামাকে। পাহাড়ের গায়ে একটা সেতু তৈরি করা ছিল যা এই পাহাড়ের সাথে পাশের পাহাড়ের সংযোগ স্থাপন করত। পাহাড়টা খুব খাড়াই হওয়ার কারণে এই কটেজ এবং পাহাড় থেকে বেরোনোর একমাত্র উপায় হলো এই সেতু। মোটা সেগুন আর চন্দন কাঠ দিয়ে বানানো এই কাঠের সেতু বেশ শক্তপোক্ত গোছের ছিল। কালকের ভারী বর্ষা আর ঝড়ের ফলাফল এখনও আমরা সবাই ভোগে চলেছি। সেতুর একটা ভগ্নাশেষ খালি দুই পাহাড়ের সীমান্ত থেকে নিচে গভীর খাদের দিকে ঝুলছে। আরও সেসব দেখে উত্তেজিত হয়ে পরীক্ষা করতে থাকে চারপাশটা। ও নিজেই সেতুর অবস্থা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হয়তো মনে মনে ভাবছে কালকে অফিসার ব্রিজমোহনের সাথে এই কটেজ থেকে বেরিয়ে গেলেই ভালো হতো। আমিও আরুষের মতন অল্প বিস্মিত ছিলাম, কারণ যেভাবে ভেঙে গেছে সেতুটা দেখে মনে হচ্ছে যেন বিস্ফোরণ ঘটেছে। আমি বুঝতে পারছিলাম ওর হয়তো এখন নিজের সিদ্ধান্তের জন্য আফসোস হচ্ছে। আমি ওর কাছে গিয়ে বললাম, বলছি ওই অফিসার ব্রিজমোহনের সার্চ পার্টি তো আসার কথাই ছিল, তাই না? তাহলে আমরা এখানে বসে অপেক্ষা করি, কি বলো? অফিসার কখন আসবে তার কি কোনো ঠিক আছে? আর আদৌ আসবে কি না তা তো জানা নেই না। আমরা তো আর কেউ থানায় কোনো খবর দিইনি বা কোনো কমপ্লেন ফাইল করিনি। একটা কেউ ফোনটা খুলে দেখো তো, কারোর ফোনে টাওয়ার থাকলে একবার থানার সাথে যোগাযোগটা করা যাবে। আরুষের কথা শুনে সবাই নিজের মোবাইল বার করে। বেশিরভাগ মানুষের মোবাইলই চার্জের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। শ্রদ্ধার ময়ূরীর মোবাইলে অল্প চার্জ ছিল, কিন্তু কাউকে ফোন করার মতো টাওয়ার ছিল না। সবাই হতাশ হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। আরুষ আবার বলে, দেখো, আমার মনে হয় অফিসার ব্রিজমোহনের সাথে যেমন ধরনের বার্তালাপ আমাদের কালকে হয়েছিল, তারপরে উনি আমাদের বাঁচাতে কত তাড়াতাড়ি আসবেন, আদৌ আসবেন কি না সেটাই যথেষ্ট সন্দেহ আছে আমার। আরুষ এগিয়ে পাহাড়ের খাদের আরও ধারে এসে দাঁড়ায়। কিছু একটা খোঁজার চেষ্টা করে মাটিতে ঝুঁকে। ময়ূরী বলে, আমার মনে হয় আমাদের সকলের আবার কটেজে ফেরত যাওয়া উচিত। আকাশ, শ্রদ্ধা, শ্রীময়ী, অয়ন্তিকা সকলেই সহমত জানায় ময়ূরীর কথায়। একটা অজানা ভয় কাল থেকে এমনিতেই আমাদের ঘিরে রেখেছে, তাই সবাই নিরাপদ আশ্রয় খুঁজতে মরিয়া। আমার বিষয়টা একদমই সুবিধে ঠেকছে না। একটা একলা পাহাড়ে যেখানে এখন পৃথিবীর সমস্ত যোগাযোগ ছিন্ন, সেখানে কোনো মতেই বেশিক্ষণ থাকা ঠিক নয়। এখন আপাতত দুটোই উপায়। প্রথম হলো এই নির্জন পাহাড়ের ভাঙা সেতুর সামনে বসে অপেক্ষা করা, অথবা কটেজে ফিরে গিয়ে অপেক্ষা করা। কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবার শীঘ্রই আবহাওয়া খারাপ হবে। চারপাশে একটা গাঢ় কুয়াশার আস্তরণ দেখা যাচ্ছে। সারা রাত ধরে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জল জমে পাথরের ধস নেমে হাঁটা চলার পথ পর্যন্ত দুর্গম হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছিলাম এই স্যাঁতস্যাঁতে ভয়াবহ আবহাওয়ায় দাঁড়িয়ে কেউই অপেক্ষা করতে চাইছিল না। সবাই আবার সেতু থেকে কটেজের দিকে ফিরে যেতে থাকে। একটা ঘন পাইন বনের মাঝখান দিয়ে বেশ কিছুটা দুর্গম রাস্তা এখন কটেজ অবধি। যদিও একটা মসৃণ রাস্তা ছিল যেটা দিয়ে গাড়ি নিয়ে কটেজে ওঠার কথা, কিন্তু বৃষ্টির কারণে সেই রাস্তাতেও ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। আমাদের হেঁটে যাওয়া সম্ভব ছিল না। আসার সময় আমাদের অন্য একটা বিকল্প রাস্তা ধরে নেমে আসতে হয়েছিল, যেটাই ঘন পাইন বনের মাঝখান দিয়ে যায়। আমরা সেই জঙ্গলের রাস্তা ধরেই আবার উপরে উঠছি।
সবাই আমরা একে অপরের কাছাকাছি ছিলাম যাতে হাতছাড়া না হয়ে যায় কেউ। পাইন বনে ঢোকার নিমেষের মধ্যেই চারপাশে একটা চাপা অন্ধকার নেমে আসে। কুয়াশা স্তর যেন পুরু হতে থাকে। স্যাঁতস্যাঁতে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পাইন গাছের মোটা শিকড় বাকড়ের সাথে আমি মাঝে মাঝেই হোঁচট খাচ্ছিলাম। আমরা সবাই কিছু দূর হাঁটার পরই হঠাৎ শুনতে পাই শ্রদ্ধা চিৎকার করছে। কুয়াশার জন্য শ্রদ্ধা কিছুক্ষণের জন্য আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। আমরা সবাই বিভীষিকায় সন্ত্রস্ত হয়ে শ্রদ্ধার নাম ধরে ডাকতে থাকি। শ্রদ্ধা! হাত পা ছড়িয়ে পাগলের মতো খোঁজার চেষ্টা করছিলাম ওকে। আমাদের সবার মনেই অজানা আশঙ্কা। এর মধ্যে ময়ূরীও চেঁচিয়ে ওঠে। শ্রীময়ীকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আকাশ পাগলের মতো শ্রদ্ধাকে খুঁজতে থাকে। ওর গলায় উত্তেজনা স্পষ্ট। ময়ূরী বলেছিল ছেলেটা নাকি মেয়েদের শরীর চায় শুধু, কিন্তু ওর চোখ মুখ দেখে তো মনে হয় না শ্রদ্ধার সাথে ওর শুধু শারীরিক সম্পর্ক। মাটির মধ্যে খুশি মেরে পাইন গাছে শিকড় ধরে আর্তনাদ করছে ছেলেটা। ময়ূরীর দিকে তাকালাম, দেখি ময়ূরীও এই চূড়ান্ত কোলাহলের মধ্যে দাঁড়িয়ে আমার মতো আকাশকে দেখছে। অয়ন্তিকা এই দিকে শ্রীময়ীর নাম ধরে চিৎকার করতে থাকে। আমার ভয় হতে লাগলো। মনে হচ্ছিল যেন এসব অশনি সংকেত। আমরা সকলেই ভয় পাই। হন্যে হয়ে খুঁজতে খুঁজতে ময়ূরী অনেকটা এগিয়ে গিয়েছিল। আরুষ কটেজ থেকে আসার সময় একটা টর্চ নিয়ে এসেছিল। কুয়াশা আর মেঘের অন্ধকার আস্তরণ ভেদ করে টর্চের আলো ফেলে আমরা ময়ূরীকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি। আরুষ, আকাশ আর অয়ন্তিকাকেও ডেকে একজোট করে থাকতে বললাম। লিসেন গাইস, লিসেন টু মি কেয়ারফুলি। আমার মনে হয় এই জঙ্গলে আমরা ছাড়াও আর অন্য কেউ আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ইতিমধ্যেই সামনে ময়ূরীকে দেখি সে মাটিতে ঝুঁকে কুয়াশার মধ্যে দিয়ে একটা গাছের কাছে কি একটা খুঁটিয়ে দেখার চেষ্টা করছে। পরক্ষণেই বিস্ফারিত চোখ নিয়ে একটা বিকট চিৎকার করে ময়ূরী। পিছিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। আমরা খানিকটা দূরেই ময়ূরীকে দেখে ছুটে যাই। ময়ূরীর কাছে এসে দেখি আমাদের গাছের দিকে ইশারা করছে। গাছটার দিকে তাকিয়ে আমরা সবাই চমকে গেলাম। গাছের দিকে তাকিয়ে দেখি একটা নিচু ডালের ধারালো প্রান্ত খোঁচা হয়ে বেরিয়ে আছে। আর সেই ধারালো প্রান্তে কেউ যেন ময়ূরীর চোখ শুদ্ধ মাথাটা এমনভাবে গেঁথে দিয়েছে যে গাছের ডালের ধারালো মুখটা শ্রীময়ীর চোখ দিয়ে ঢুকে মাথা খুলি ফুঁড়ে অন্যদিকে বার হয়ে গেছে। ওর মুখটা আতঙ্কে হাঁ করে খোলা, চোয়ালটাও নির্মমভাবে কেউ ভেঙে দিয়েছে। আমরা প্রত্যেকে বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রত্যেকে বুঝে গিয়েছি যে এখন আর মুক্তি নেই আমাদের। আমার এই স্যাঁতস্যাঁতে শীতের মধ্যেও ভীষণ ঘাম ঝরতে শুরু করলো। আকাশে এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ বমি শুরু করে। ময়ূরী ওইদিকে মাটিতে বসে হাঁটু মুড়ে কাঁদতে শুরু করেছে। আমি ময়ূরীর কাছে গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু ম্যালেরিয়া রোগীর মতো থরথর করে কাঁপছে সে। আরুষ দেখলাম একটা পাথরের উপরে মাথায় হাত দিয়ে বসে আছে। অয়ন্তিকা আকাশের বমি দেখে ওকে সামলানোর চেষ্টা করে। কালো মেঘ জমা হতে দেখলাম আবার। ঘন কালো মেঘ এসে আবার একটা চাপা অন্ধকার আর তাণ্ডবের বার্তা দিতে থাকে। মনে হয় আবহাওয়া আরও বিগড়াবে। এই পাহাড়, কুহকিনী কটেজ সব যেন অভিশপ্ত। ময়ূরী আমাকে আঁকড়ে বলে, শ্রদ্ধা কোথায় অসীম? শ্রদ্ধা ওকে ওকে শ্রীময়ীর মতো। আরুষ হঠাৎ উত্তেজিত হয়ে বলে ওঠে, ইটস এ ডু অর ডাই সিচুয়েশন গাইস। প্রত্যেকের হাতের সামনে যা পাবে নিয়ে নাও, গাছের ডাল পাথর যেটা পাবে তুলে নাও, আর সবাই শুধু একসাথে থেকো। আমার সম্পূর্ণ বিশ্বাস যে কেউ আমাদের ফলো করছে এবং সুযোগের অপেক্ষায় আছে। ওদিকে নিজের প্রেমিকাকে খুঁজে না পাওয়ার ব্যথা আকাশকে যেন আত্মহারা করে দিয়েছিল। একটা বড় গাছের ডাল জোগাড় করে এনেছি ইতিমধ্যেই। বাকিরা ছুঁচলো পাথর জোগাড় করে। আকাশ মাঝে মাঝে উন্মত্ত হয়ে কুয়াশার মধ্যে ইট ছুঁড়তে লাগলো। আরুষ আমাদের দায়িত্ব নিয়ে সকলকে কটেজের দিকে ফেরত নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু আকাশ শ্রদ্ধাকে না খুঁজে ফিরতে নারাজ। অতঃপর আমরা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আরও বেশ কয়েকবার গলা ফাটিয়ে শ্রদ্ধার নাম ধরে ডাকতে থাকি। আমাদের শব্দগুলো প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। আকাশে মেঘের গর্জন ধীরে ধীরে বাড়ছে। আমরা আরেক জায়গায় অপেক্ষা না করে ধীরে ধীরে কটেজের দিকে এগোই। কুয়াশা এখন এতটাই ঘন যে এক হাত দূরের মানুষকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আমি শুধু ময়ূরীর হাত দেখতে পারছিলাম, যেটা আমি শক্ত করে আঁকড়ে ধরেছিলাম। আমার নিঃশ্বাসের গতিবেগ বেড়েই চলেছে। ফুসফুস যেন বাতাসের অভাবে ভুগছে ক্রমাগত। মাথাটা একটু হালকা লাগছে। আমি আবার বদ্ধ কালা হয়ে গিয়েছিলাম। কোনো শব্দই আমার কানের পর্দা ভেদ করে আমার কাছে পৌঁছচ্ছিল না। আবার সেই অদ্ভুত উপশমের শুরু। কিন্তু এবার আমি তৈরি আছি। আমি জানি এবার কিছু অস্বাভাবিক দৃশ্য দেখব, যেটা বাস্তবে নাও ঘটতে পারে। আমি নিজেকে মানসিকভাবে তৈরি করার চেষ্টা করলেও কিছুতেই যেন ধরে রাখতে পারছিলাম না। কেমন যেন তন্দ্রার মতো লাগছিল।
আমি হাঁটছি, অথচ আমার পা অনুভব করতে পারছিলাম না আর। কুয়াশার আস্তরণ ভেদ করে মুখটা এখন আমি দেখতে পাচ্ছি, সেটা ময়ূরীর নয়। এনা, অস্ফুটে বলে উঠলাম আমি। এবার এনাকি আমার সামনে দাঁড়িয়ে, ওর মুখে সেই অস্বাভাবিক হাসিটা। ও আমার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, ও অসীম, আই নো অল ইয়োর সিক্রেটস। কথাটা বলেই এনা কুয়াশার মধ্যে ছুটতে শুরু করে। আমি ওর পেছনে ধাওয়া করি। আমি জানি এনা একটা ইলিউশন, একটা মনের ভুল ছায়া। তাও ষষ্ঠ ইন্দ্রিয়ের প্ররোচনায় আমি ওই ছায়ার পিছনে দৌড়তে শুরু করি। কুয়াশার মধ্যে ভীষণ আবছাভাবে এনার অবয়বটাকে বোঝা যাচ্ছে। আমি মরিয়া হয়ে ওই অবয়বটা হাতের নাগালে এনে নিজের কাছে নিজের দৃষ্টিকে মিথ্যা প্রমাণিত করতে উদ্যত হই। এনার উন্মত্ত হাসির আওয়াজ যেন জঙ্গলের চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। একটা গুহার সামনে এসে একটু দম নিই। গুহার সামনে এনা আমার দিকে ঘুরে দাঁড়ায়। হঠাৎ বিভৎস একটা হিংস্র মুখ নিয়ে আমার দিকে দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে আসে এনা। কি এনার সেই কাল্পনিক ছায়াটা আমাকে আক্রমণ করতে চাইছে। ওর হাত মুখের ভাবভঙ্গি দেখে নিজেকে প্রতিরক্ষা করার সিদ্ধান্ত নিলাম। এনা একদম আমার সামনে এসে যাওয়ার পর আমার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই একটা পাথর দিয়ে ওর মাথায় চরম বাড়ি মারল। এনা শরীরটা ছিটকে গিয়ে গুহার সামনে পড়ল। আমি তড়িঘড়ি ছুটে গেলাম। দেখি এনা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। কপালটা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। চুলের সাথে রক্ত মিশে জবজবে অবস্থায় মাথা উপুর করে পড়ে আছে এনা। ভাবলাম এটাই সুযোগ, এতক্ষণে আসল এনার দেখা মিলেছে। এনাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না। হাতের পাথরটাকে শক্ত করে ধরলাম। এনার মাথাটাকে দাগ করে পাথরের ঘা মেরে মেরে থেতো করে দিলাম। মুখে চোখে আমার এনার গরম রক্ত ফিনকি দিয়ে ছিটকে আসছে। এনার হাত পা প্রথম দুটো আঘাতে খানিকটা ছটফট করলো বটে, তারপরে দুটো আঘাতে আর কোনো সারা শব্দ করেনি। না, বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই এনার। আমার একটা পোর্ট্রেট ছবি তুলে দেবে না অসীম? কানের কাছে এই কার ফিসফিসানি শুনতে পেলাম। এ তো এনার গলার আওয়াজ। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে দেখি এনা আমার পেছনে দাঁড়িয়ে। হতবাক হয়ে আমি মাটিতে লুকিয়ে থাকা দেহটার দিকে ফিরে তাকাই। যাতে এতক্ষণ ধরে আমি প্রহার করেছি তার মাথার ঘিলু বেরিয়ে রক্তাক্ত হয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। শ্রদ্ধার বিস্ফারিত চোখগুলো যেন শেষ মুহূর্তেও আমাকে কিছু একটা বোঝাতে চাইছে। ফিরচারি স্টিরোসা এই নামটা দিয়েছি আমি আমার কম্পাউন্ডার। কম্পাউন্ডার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। অত্যধিক নিউরোলজিক্যাল ড্যামেজ করার ক্ষমতা রাখে এই কম্পাউন্ডটা। রক্তের সাথে একবার মিশে গেলেই তৎক্ষণাৎ প্যারালিসিস তো আছেই, তাছাড়াও আইরিশ এবং কর্নিয়াল ডিসকালারেশনের রিপোর্টও পাওয়া গিয়েছে। কেমিক্যাল বায়োলজি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আমি পোডিয়ামের উপর দাঁড়িয়ে প্রজেক্টর মেশিনের সাহায্যে আমার কাজের বর্ণনা দিচ্ছি আমার সুপারভাইজার ডক্টর সামন্ত এবং সরকারি গ্রান্ট অফিসের কিছু কর্মচারীদের সামনে। এনার সাথে ঘটে যাওয়া ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। আমার এনাকে নিয়ে মনের উস্কানি কিন্তু এখনও কমেনি। আসলে এই ফিরচারি স্টিরোসা বলে কম্পাউন্ডটা আমার আবিষ্কার। আমি খুব অল্প বয়সে অনাথ হয়েছি। আমার যখন মাত্র 6 বছর বয়স ছিল তখন আমার মা, বাবা আর আমি ভাঙড়ের প্রত্যন্ত গ্রামীণ মেডিকেল ক্যাম্প থেকে ফিরছিলাম কলকাতায়। আর তখনই একটা বীভৎস ঘটনা ঘটে। আমার বাবা একজন সরকারি ডাক্তার ছিলেন। ভাঙড়ের মেডিকেল ক্যাম্পে তার পোস্টিং ছিল। ভীষণ আদর্শবাদী প্রকৃতির মানুষ ছিলেন। একদিন ডিউটিতে থাকাকালীন স্থানীয় বিধায়কের দুর্নীতি দেখে প্রতিবাদ করতে গেলেন। সরকারকে বিধায়কের নামে নালিশ লিখে পাঠালেন যে বিধায়ক সরকারের পাঠানো মেডিকেল ক্যাম্পের টাকা বেআইনিভাবে খরচা করছে। তারপর থেকে আমার এটুকু মনে আছে যে মা, বাবা, আমি সবসময় খুব ভয়ে ভয়ে থাকতাম, কারণ যখন তখন সরকারি কোয়ার্টারে ঢিল বোমা ছোঁড়া হতো। একদিন তাই বাবা ঠিক করে আমাকে আর মাকে নিয়ে গোপনে এখান থেকে পালিয়ে যাবে। সেই মতো সব ঠিক করে পালাতে গিয়ে বিধায়কের গুন্ডারা আমাদের রাস্তায় গাড়িটা ধরে নিয়ে যায়। বিধায়কের গুন্ডারা বাবাকে তারপর আমার মা আর আমার সামনে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে প্রকাশ্য দিবালোকে। আর আমার মাকে দুরাত ধরে টানা গণধর্ষণ করা হয় আমার সামনে। শেষে মার কোমর ভেঙে গলাটা ধর থেকে আলাদা করে দেয়। আমাকে নগ্ন অবস্থায় আমার বাবা মার মৃতদেহের সামনে দড়ি দিয়ে বেঁধে পালিয়ে যায়। রেড ক্রস, এনজিও, সাংবাদিক, মন্ত্রী, কত মানুষ তারপর ছায়ার মতো আমার সামনে শুধু এলো, আশ্বাস দিল।
আবার ফুরুত করে পালিয়ে গেল। শুনেছিলাম বিধায়কের নামকে বাস্তে 2 দিনের জন্য নাকি জেল হয়েছিল, কিন্তু পরে উনি বেল পেয়ে যান খুব সহজে। ঘটনার 3-4 মাস পর আমি সম্পূর্ণ সম্বিত ফিরে পাই। বুঝতে পারি এখন আমি অনাথ। একটা এনজিও চালিত অনাথ আশ্রমে আমি বেশ কিছুদিন ছিলাম। তারপর বহু অনাথ আশ্রমে আমার বদলি হয়েছে। কোনো অনাথ আশ্রমেই আমাকে রাখা আসলে সম্ভব হচ্ছিল না। ওখানে থাকাকালীন হিংস্র কিছু ঘটনা আমি ঘটিয়ে ফেলতাম। এই যেমন ঝগড়া বা লড়াই হলে সহপাঠীদের হাত ভেঙে দেওয়া, কান কামড়ে রক্ত বের করে দেওয়া, গলা টিপে নিঃশ্বাস আটকে দেওয়া, এই সমস্ত। কোনো অনাথ আশ্রমের কাউন্সিলারই আমাকে শান্ত করতে পারছিল না। কিন্তু শেষ যে অনাথ আশ্রমে আমি ছিলাম সেখানে আমার পরিচয় হয় ডক্টর ক্রান্তির সঙ্গে। ডক্টর ক্রান্তি অনাথ আশ্রমের মালকিন ছিলেন এবং একজন পেশাদার সাইকোলজিস্টও। উনি আমাকে সপ্তাহে 3-4 দিন কাউন্সিলিংয়ের জন্য বিশেষ সময় দিতেন, আমাকে শুধু চেনার জন্য। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেন আমার ট্রমা নিয়ে। আমি ওনার তত্ত্বাবধানে অবশেষে একটু শান্ত হয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন, দেখো, তোমার প্রধান সমস্যা কিন্তু তোমার সর্বহারা মানসিকতা। তোমার যে কিছু নেই এই অনুভূতি এবং এই বোধটাই তোমাকে হতাশ করছে, এবং এই হতাশা থেকে যে শক্তির উৎপত্তি হচ্ছে তা হিংস্রতার রূপ ধারণ করছে। এটাকে চ্যানেলাইজ করতে হবে, সহজ করতে হবে, বুঝলে? ডক্টর ক্রান্তি ঠিক কথাই বলতেন। সে সময় ঘুমোলেই বা চোখ বন্ধ করলেই শুধু কতগুলো নির্দয়ী মানুষকে দেখতাম আমার মার শরীরটা খুবলে খাচ্ছে। আমি সেই দৃশ্যটা ভাবলেই একটা অন্য মানুষ হয়ে যাই। মানুষ না, হয়তো একটা আদিম পশুর মতো আচরণ করি। এই রোগ, এই অসুস্থতা আমাকে ভীষণভাবে ভোগায়। কিন্তু ডক্টর ক্রান্তি আমাকে বুঝতেন। উনি বড়ই মমতাময়ী এক মানুষ। বলতেন, পড়াশোনা করো অসীম, আরও পড়াশোনা করো। এই রোগের একমাত্র উপশম হলো শিক্ষা। শিক্ষাই তোমাকে চিরস্থায়ী আলোকোজ্জ্বল একটা জীবন তৈরি করে দেবে। মিলিয়ে নিও আমার কথা। ওনার কথাগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। আমি সেই থেকে নাক মুখ গুঁজে পড়াশোনা চালিয়ে গিয়েছি। বুঝতাম আমার ভিতরের এই অনাকাঙ্ক্ষিত পাশবিক শক্তি একমাত্র আমার শিক্ষার আলো দিয়ে দূর হবে। কিন্তু ডক্টর ক্রান্তির সব কথা মেলেনি। পড়াশোনায় ভালো হয়ে স্কলারশিপ নিয়ে স্কুল কলেজে ভর্তি হয়েছি। আশেপাশের প্রত্যেকটা মানুষের সাথে ভদ্রতার সঙ্গে আচরণ করতাম, কিন্তু তাও আপনজন কেউ ছিল না। কেউই আমার বন্ধু হতে চাইত না। আমার সামাজিক পরিচয়ের কারণে সবাই আমাকে দয়ার চোখেই দেখত, আর সেই দয়া দেখে আমি আরো গুটিয়ে যেতাম। আমার আত্মসম্মানে লাগত। সকলের কৃত্রিম আচরণ, আন্তরিকতাবিহীন এক দয়াপরবশ আচরণ আমাকে মানুষ বিমুখ করতে থাকে। ঠিক এমন সময় আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের টক্সিকোলজি বা বিষবিদ্যা নিয়ে মাস্টার্সের থিসিস প্রজেক্ট করতে উত্তরাখণ্ডের একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে যাই। সেই গ্রামের এক অদ্ভুত উদ্ভিদের বিষয়ে আমি একটা রিপোর্ট ইন্টারনেটে পেয়েছিলাম, যা নাকি শুধু বর্ষার সময় পাহাড়ের উপত্যকায় দুর্গম অঞ্চলে পাওয়া যায়। পশু পাখিরা এই আগাছা উদ্ভিদের সংস্পর্শে এসে রহস্যজনকভাবে মারা যায়। গ্রামবাসীদের বিবৃতি এবং অনলাইন রিপোর্টের ভিত্তিতে আমি খুব সাবধানে সমস্ত প্রকার যত্ন নিয়ে উদ্ভিদটাকে সংগ্রহ করি এবং তার পাতার একটা নির্যাস বানিয়ে কম্পাউন্ড অ্যানালিসিসের ব্যবস্থা করি। অনেক রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার পরে আমি একটা নতুন কম্পাউন্ড আবিষ্কার করি, যার নাম দিই ফিরচারি স্টিরোসা। এই ফিরচারি স্টিরোসা কম্পাউন্ডটা একটা অদ্ভুত নিউরোটক্সিন, যা স্নায়ুকে কয়েক সেকেন্ডের মধ্যে আঘাত করে অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে এবং নিমেষের মধ্যে ফিরচারিস আক্রান্ত কোনো প্রাণীর চোখের মণি ফ্যাটফেটে সাদা হয়ে যায়। কিন্তু সাধারণ রক্ত পরীক্ষায় এর কোনো হদিশ পাওয়া সম্ভব নয়। এই কম্পাউন্ডটা যেন নিজের কাজ করে দেওয়ার পর শরীর থেকে এক প্রকার উবেই যায়। তাই যে গ্রামের আশেপাশে উদ্ভিদটি দেখা যেত, সেই গ্রামের পশু পাখিদের মৃতদেহ পোস্টমর্টেম করেও কিছু হদিশ পাওয়া যেত না। ফিরচারিস নিয়েই আবিষ্কারটির জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল দেওয়া হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণ্ডলী একটা বিশেষ বোর্ড গঠন করে এবং সরকার থেকেও ফান্ডের ব্যবস্থা করা হয় যাতে গবেষণাটা অব্যাহত থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক ডক্টর মোহান্তির তত্ত্বাবধানে আমাকে এই বিষয়ে পিএইচডি করার অনুমতি দেওয়া হয়। গবেষণার কয়েক মাসের মধ্যেই আমি ফিরচারিস কম্পাউন্ডের প্রায় 99% পরিশুদ্ধ তরলীকরণ প্রক্রিয়া আবিষ্কার করে ফেলি
এবং একটা পেটেন্ট ফাইল করিয়ে নিই। আমি কাজ নিয়ে এতটাই প্রাণবন্ত কোনোদিন আগে অনুভব করিনি। মনে হতো যেন জীবনের সমস্ত নির্যাস দিয়ে ফিচার্স নিয়ে কাজ করতে হবে। পেটেন্টটা প্রকাশিত হওয়ার সাথে সাথেই অনেক বেসরকারি এবং সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থা আমার আর ডক্টর মোহান্তির সঙ্গে যোগাযোগ করতে থাকে। এই পেটেন্টটা কিনে নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার আবেদন আসতেই থাকে। কিন্তু প্রফেসর মোহান্তি কিছুতেই প্রথমে পেটেন্টটা বেচতে চাননি। উল্টে উনি পুরো পেটেন্ট এবং ফিচারিসের তরলীকরণে রাসায়নিক বিক্রিয়া আবিষ্কারের কৃতিত্ব অযাচিতভাবে নিজের নামে করিয়ে নেওয়ার চেষ্টা করেন। উনি রাসায়নিক বিক্রিয়ার নামও দিয়েছিলেন মোহান্তি রিয়াকশন। ফিচারিসের অতিমাত্রায় নিউরোটক্সিক প্রভাব থাকলেও এর একটা ভালো ব্যবহার করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমাদের কিছু প্রাথমিক গবেষণা এটা প্রমাণ করে যে সঠিক পদার্থ এবং সঠিক অনুপাতে যদি ফিচারিসের একটা দ্রবণ তৈরি করা হয় তাহলে ক্যান্সার, অ্যালজাইমার এবং অন্যান্য স্নায়ুঘটিত রোগের চিকিৎসা করতে সক্ষম। আবার এই ফিচারিস যদি একটা বিশেষ মাত্রায় রক্তের সাথে মিশে যায় তা স্নায়ুর আঘাতের বদলে হ্যালুসিনোজেন হিসেবেও কাজ করতে পারে। এত বহুল প্রয়োগের অবকাশ থাকার কারণে প্রফেসর মোহান্তি ঠিক করেন যে কম্পাউন্ড সংক্রান্ত যাবতীয় কাজ এখন অনেক উচ্চ স্তরে গোপনীয় রাখবেন। মানে এমন নিরাপত্তা বজায় রাখতে হবে যাতে আমি এবং ডক্টর মোহান্তি ছাড়া কেউই এই গবেষণার বিষয়ে জানবে না। আমি সব জানতাম এবং বুঝতাম যে আমারই খুঁজে পাওয়া কম্পাউন্ডের উপর এখন আমারই কোনো অধিকার নেই। আমি এখন শুধুই ডক্টর মোহান্তির একজন সাধারণ স্কলার, যে এখন ডক্টর মোহান্তির কথায় উঠবে বসবে, যে কোনো কাজ করার আগে তার অনুমতি নেবে। বিষয়টা সহ্য করতে পারতাম না। মাস্টার্স পড়াকালীন আমি নিজে একা হাতে এক দুর্গম পাহাড়ি উপত্যকা থেকে এই রহস্যময় উদ্ভিদের নির্যাস খুঁজে আনলাম। সে সময় তো কেউ আমাকে যাতায়াতের বা থাকা খাওয়ার খরচ পর্যন্ত দেয়নি। আমি কি একাই এই আবিষ্কারের জন্য দায়ী? সত্যি কি তাই নয়? তাহলে আজ আমার এমন চাকরের মতো দশা কেন? পৃথিবীতে আমি তো শুধু দয়াদাক্ষিণ্য জমাতে আসিনি। ফিচারিস নিয়ে গবেষণার জন্য সরকার থেকে যে মোটা টাকার ফান্ড পাঠানো হয়েছিল তার মধ্যে আমার মাসিক বেতনও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ডক্টর মোহান্তি আমার বেতনের চেকে সই করতেই ৩-৪ মাস করে দেরি করতেন। কাজের চাপে উনি নাকি চেক স্যাংশন করতে ভুলে গেছেন। খুব অদ্ভুত লাগতো আমার। ভাবতাম কেউ কি আমাকে মানুষের চোখে দেখতো না? সোনার ডিম পাড়া হাঁসকেও তো মানুষ যত্নে রাখে, রোজ জল খাবার দেয়। আমি কি তার থেকেও নিম্ন প্রকৃতির জীব? বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট হওয়ার পরেও আমাকে মেসের ভাড়া সময় মতো না দিতে পারার জন্য মেসের মালিকের কাছে কুকথা শুনতে হতো। সময় অসময় পেটের খিদে আমাকে জ্বালাতন করত। একবেলা পেট ভরে খাওয়ার পর মাথায় চিন্তা ঘুরতে থাকে পরের বেলায় মানে কতটা কম খেলে টাকা বাঁচানো যায়। অর্থ, নাম, যশ সবটাই ডক্টর মোহান্তি আমার আবিষ্কারের উপর একা কামাচ্ছেন। আমার মনের ভেতরে বিষ জমতে শুরু করে। সমাজের এই দ্বিচারিতা এবং ন্যায়নীতি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কাম্মু, কাফকা, সাত্রেকে পড়তাম, ভীষণ বোঝার চেষ্টা করতাম। এই সমাজের ভালো খারাপ সব দিক বিচার করার কথা ভাবতাম। কোনটা উচিত কোনটা উচিত নয় সেটাই আমার কাছে আর স্পষ্ট হয়ে ওঠে না। আমার সহ্য ক্ষমতা দিন দিন কমে আসতে থাকে। টানা 4 মাস কেটে গিয়েছিল বেতনহীন অবস্থায়। ডক্টর মোহান্তিকে বারবার মেল করেও কোনো সদুত্তর পাওয়া যেত না। ক্লান্ত হয়ে যেতাম ওনার অফিসের সামনে একটা সই করানোর জন্য ঘুরঘুর করতে করতে। ওনার অতি ব্যস্ততায় আমার ধৈর্যের বাঁধ একদিন ভেঙে যায়। আমি ঠিক করলাম আমি নিজেই এবার আমার ন্যায্য বেতনের ব্যবস্থা করে নেব। আমি একদিন ওনার অফিসের তালা ভেঙে ওনার কম্পিউটার থেকে আমার বেতনের টাকা অনলাইন ট্রান্সফার করব বলে ঠিক করি। কিন্তু ওনার কম্পিউটার ঘাঁটতে গিয়ে একটা ইমেল আমার চোখে পড়ে। মেলটা খোলার সাথে সাথে আমি দেখি একটা চাইনিজ কোম্পানির সাথে ডক্টর মোহান্তির কথাবার্তা হয়েছে এবং ডক্টর মোহান্তি আমার ফিচারিসের সমস্ত পেটেন্ট ওই চাইনিজ কোম্পানিকে একটা মোটা টাকার বিনিময়ে বেচে দিতে চায়। আমি যেন আকাশ থেকে পড়লাম। এই পেটেন্ট এবং ফিচারিস সংক্রান্ত সমস্ত গবেষণাপত্রের একমাত্র লেখক হলাম আমি, অথচ আমার কাছে এই পেটেন্ট বিক্রির কোনো খবর আসেনি। বুঝতে পারলাম যে ডক্টর মোহান্তি আমাকে ঠকানোর চেষ্টা করছেন। কম্পিউটারে ওনার সমস্ত খরচের হিসেব ঘাঁটতে গিয়ে লক্ষ্য করলাম উনি আমার বেতনের টাকা দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাসেট তৈরি করার চেষ্টা করছেন। আমার বেতনের সিংহভাগই উনি ইতিমধ্যেই খরচা করে ফেলেছেন। এতদিনে বুঝলাম কেন উনি আমার বেতনের চেকে সই করতে গিয়ে হঠাৎ এত ব্যস্ত হয়ে যান। চেক বাউন্স হয়ে যেত কারণ আমার টাকাটা আগেই ফান্ড থেকে খরচ হয়ে গিয়েছিল। আমি প্রতারণাটা সহ্য করতে পারছিলাম না। আমি চুপচাপ ওনার কম্পিউটার বন্ধ করে সেদিনের মতো চলে এসেছিলাম। ল্যাবে এসে গোপনে জলের সাথে ফিচারিসের বিভিন্ন অনুপাতে দ্রবণ বানিয়ে
ইঁদুরের উপর পরীক্ষা করতে থাকি। পরীক্ষা করতে গিয়ে এমন একটা অনুপাতের মিশ্রণ খুঁজে পেলাম যেটা 3 দিন ধরে টানা খাওয়ার পর 4র্থ দিনে পক্ষাঘাত হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে, কিন্তু চোখের মনি সাদা হবে না। এক প্রকার সিস্টেমেটিক পয়জনিং করতে লাগলাম ডক্টর মোহান্তিকে। উনি ওনার জলের বোতল ভরাতেন আমাকে দিয়ে দিনে একবার, আর পরপর উনি 3 দিন উনি আমার মেশানো বিষ খান এবং অনুমান মতোই 4 নম্বর দিনে ওনার হার্ট অ্যাটাক আসে। উনি আর বাঁচতে পারেননি। এর জন্য ওনার বাড়ির লোকেরা ওনার স্বাস্থ্যের প্রতি অনিয়ম এবং উশৃঙ্খল জীবনযাপনকেই দায়ী করে। ডক্টর মোহান্তি মারা যাওয়ার পর ফিরচারি সংক্রান্ত সমস্ত গবেষণা এবং ফান্ডের গুরুদায়িত্ব এতদিনে আমার কাছে হস্তান্তরিত হয়। ডক্টর মোহান্তিকে মেরে ফেলার পর আমার জীবন অনেক বেশি সহজ হয়ে যেতে থাকে। আমি টাকার লোভে পড়ে যাই। যে চাইনিজ কোম্পানির কাছে ডক্টর মোহান্তি ফিরচারিসের তরলীকরণের পেটেন্ট বিক্রি করতে চেয়েছিল, আমি সেই কোম্পানির সাথে গোপনে মেলে কথা বলতে থাকি। ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে ফিরচারিসকে একটা বায়ো ওয়েপন হিসাবে ব্যবহার করতে চায় ওরা। তার জন্য একটা মোটা নগদ আমাকে দেওয়া হবে। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো ক্যান্সার এবং স্নায়ুঘটিত রোগের ওষুধ হিসেবে ফিরচারিসের গবেষণার জন্য বরাদ্দ টাকাও এখন আমার দখলে। নিজের এই অবস্থার জন্য নিজের উপর গর্ব অনুভব করতে লাগলাম। এতদিনে তবে ভাগ্য সহায় হয়েছে। আমি ভারত সরকারকে দেখানোর জন্য খাতায় কলমে অপ্রয়োজনীয় গবেষণা চালাতে থাকি এবং এদিকে গোপনে বায়ো ওয়েপনের বিক্রিয়ার কাজ শুরু করি। কাজটা করতে গিয়ে আমি বুঝতে পারি যে বায়ো ওয়েপন তৈরি করা এবং তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সামগ্রী আমার কাছে বা বিশ্ববিদ্যালয়ে নেই। তাই সমস্যা সমাধানের জন্য শহরের অন্যতম আধুনিক গবেষণা ইনস্টিটিউট কেমিক্যাল বায়োলজিতে একজন অধ্যাপকের খোঁজ পাই, যার নাম ডক্টর প্রসেনজিৎ সামন্ত। ডক্টর সামন্ত শহরের একজন নামকরা ন্যানো টেকনোলজিস্ট ছিলেন। আমি মনে মনে ভাবলাম এনাকেই আমার কাজের বিষয়ে মিথ্যা ঘোল খাইয়ে কেমিক্যাল বায়োলজিতে যে করে হোক আমাকে ঢুকতেই হবে। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব শক্ত হওয়ার কারণে ডক্টর সামন্তের সাথে যোগাযোগ করার সাথে সাথে উনি একটা মিটিং ডাকেন। এরপর ভারত সরকারের গ্র্যান্ট অফিসের সাথে যোগাযোগ করে আমার প্রজেক্টটা আমি কেমিক্যাল বায়োলজিতে ডক্টর সামন্তের অধীনে স্থানান্তর করিয়ে নিই। ডক্টর সামন্ত খুব নিরীহ, ভীতু এবং গোবেচারা প্রকৃতির মানুষ ছিলেন, তাই কাজ করতে আমার কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আমি মন থেকে এই সময় ভীষণ খুশি হয়েছিলাম। সবকিছু আমার হিসেব মতো চলছিল তো। আমার গবেষণায় বাধা দেওয়ার মতন আর কোনো শক্তি ছিল না আমার সামনে। মনে হতো এই ফিরচারিসের উপরে আমি এবার তৈরি করতে পারি আমার স্বপ্নের প্রাসাদ। অবশেষে আমি আমার কাউন্সিলর ডক্টর ক্রান্তির কথার সাথে মিল পেলাম। জীবনে সসম্মানে কিছু একটা করে উঠতে পারছি। নিজের মেধা এবং বুদ্ধিকে এমন জায়গায় নিয়ে গিয়েছি যে সেখান থেকে আমাকে দুর্বল করে ভুল করার কেউই করতে পারবে না। ইতিমধ্যে বেশ কিছু খবরের কাগজে আমার নাম কাজ প্রকাশ হতে থাকে। ফোন কল, শুভেচ্ছার মেসেজ, কলেজের সহপাঠী থেকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির অফিসিয়াল সকলেই আমার সাথে যোগাযোগ করতে চায়। প্রত্যেকেরই কিছু না কিছু বক্তব্য রয়েছে আমাকে এবং আমার কাজকে নিয়ে। এত প্রভাব প্রতিপত্তিতে অভ্যস্ত না থাকার কারণে আমি সিদ্ধান্ত নিই কেমিক্যাল বায়োলজিতে আসার পর নিজেকে খুব লো কি করে রাখবো, অর্থাৎ আড়ালে রাখবো আর কি। কিন্তু ওই এনাক্ষী এসে সবটা ভণ্ডুল করে দেয়। এনার সাথে কাজ করতে গিয়ে অত্যধিক কৌতূহল আমাকে চিন্তায় ফেলে। ময়ূরী ঠিকই বলেছিল, এনার মতো মহিলার সাথে আমার জড়ানো এবং তাকে প্রাণে মেলে ফেলার হুমকি দেওয়া একদমই উচিত হয়নি। এনা প্রাথমিকভাবে সেদিন আমার সামনে ভিজে বেড়ালের মতো আচরণ করলেও দুদিনের মধ্যে গোটা ইনস্টিটিউটে ছড়িয়ে যায় যে আমি এনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছি। খবরটা প্রথম দুর্নিবার আমাকে দেয়। দুর্নিবার ছেলেটা এমনিতে খুব নীরব, ছায়ার মতন একটা ছেলে, মন থেকে খুবই ভালো। আমাদের পাশেই একটা ল্যাবের জুনিয়র। আমাকে আমার কাজের ব্যাপারে এবং আশেপাশের সকলের ব্যাপারে টুকটাক খবর দিয়ে যেত। ওকে ডক্টর সামন্ত আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত থাকতে বলে। দুর্নিবার আমাকে এসে বলে, তুমি এনাদিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছ? হ্যাঁ দিয়েছি, তবে সেটা নিছকই রাগের বশে। খুব অদ্ভুত আচরণ করছিল। তোমার এটা উচিত হয়নি অসীমদা। সে জানি একজন মেয়ের সঙ্গে আমার এমন আচরণ করা উচিত হয়নি। আমি ভেবেওছি যে পার্সোনালি ওর কাছে গিয়ে ক্ষমা চাইব, কিন্তু তোকে কে বললো এনা? না, শ্রীময়ী জানালো। আসলে জল অনেক দূর গড়িয়ে গেছে অসীমদা। তুমি শিগগিরই কিছু একটা করো। কেন, কি হয়েছে বল আমায়। না, আসলে এনা ডক্টর সেনকে বিষয়টা জানিয়েছে শুনলাম, এবং খুব শিগগিরই ডক্টর সেন তোমার সাথে এই বিষয়ে কথা বলবে হয়তো। দুর্নিবারের কথা শুনে আমার টনক নড়ে। এনা ডক্টর সেনের সাহায্য নিয়েছে মানে ও এখন আমার সরাসরি ক্ষতি চায়।
ডক্টর সেন হলেন এমন একজন মানুষ যিনি প্রথম দিন থেকেই আমার এখানকার সুপারভাইজার ডক্টর সামন্তকে বাধা দেন যাতে আমার এই প্রজেক্টটা এই কেমিক্যাল বায়োলজিতে করতে না দেওয়া হয়। ডক্টর সেনের বক্তব্য খুব স্পষ্ট ছিল। উনি চাননি ফিরচারিসের মতন কোনো মারণ বিষ এই ইনস্টিটিউটে গবেষণা হোক। উনি শুধু বাধাই দেননি, ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন যাতে আমার প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার সুপারভাইজার এবং আমার চেষ্টায় শেষমেশ কাজটা নিরন্তরভাবে এগিয়ে চলে। কিন্তু এখন এনার মাধ্যমে ডক্টর সেন আরও একটা সুযোগ পেয়ে যান এখন থেকে আমাকে বাধা সৃষ্টি করার। মাথায় সব জটিল হিসেব নিকেশ চলতে থাকে। ফিরচারিসের ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল এবং এই কম্পাউন্ডের তরলীকরণ করার রাসায়নিক বিক্রিয়াও যেহেতু আমার নামে রেজিস্টার করা আছে, তাই এর উপরে গবেষণা করার অধিকার আমার ছাড়া আর কারোরই নেই। আমার সুপারভাইজার ডক্টর সামন্ত আমাকে জানিয়েছিলেন যে ডক্টর সেন ক্যান্সার থেরাপির উপরে কাজ করেন এবং অনেক দিন ধরেই এই ফিরচারিসের উপরে ওনার লোভ আছে। আমার পেটেন্ট থাকার কারণে উনি সরাসরি ফিরচারিস নিয়ে নিজের ইচ্ছে মতো গবেষণা করতে পারছেন না। এনার ঘটনাটা ঘটার আগে উনি একদিন আমাকে ইনস্টিটিউটের করিডোরে দাঁড় করিয়ে বলেন, তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোহান্তির ছাত্র ছিলে, তাই না? হ্যাঁ স্যার। খুবই অসময়ে মারা যান ডক্টর মোহান্তি। হ্যাঁ স্যার, ডক্টর মোহান্তি আমার কাছে পিতৃতুল্য ছিলেন এক প্রকার। উনি গবেষণার বিষয়ে প্রাথমিকভাবে এত গাইড না করলে আজকে আমি এই জায়গায় দাঁড়াতেই পারতাম না। মোহান্তি একসময় আমার কলিগ ছিল। ইউএসএতে আমরা একই ল্যাবে অনেকদিন ধরে কাজও করেছি। আমিও না ঠিক ওর মৃত্যুর খবরটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ একদিন মারা গেল। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। তুমি ফিরচারিসের কাজটা তাহলে একাই চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, আপাতত এখন ডক্টর সামন্তের গাইডেন্সে যতটুকু করা সম্ভব আর কি। তুমি তো তোমার গ্র্যান্ড অ্যাপ্লিকেশনে লিখেছিলে না ফিরচারিসের মেডিসিনাল গুণমান নিয়ে গবেষণা করবে? হ্যাঁ স্যার। আমার ল্যাবে এসো তো একবার, একটা কাজ নিয়ে তোমার সাথে আলোচনা করব। আসলে স্যার, ফিরচারিস সংক্রান্ত কাজ আমি ডক্টর সামন্ত আর ওই গ্রান্ট অফিস ছাড়া কারোর সাথে আলোচনা করতে পারবো না। আরে না না, তোমাকে তো তোমার ওই কাজের বিষয়ে কিছুই এক্সপোজ করতে বলছি না, চিন্তা করো না ওই বিষয় নিয়ে। আসলে আমার কিছু কাজের ওই কম্পাউন্ডটা একবার পরীক্ষা করে নিতে চাই আর কি। তোমার কয়েকটা গবেষণাপত্র দেখেছি আমি যে কিভাবে ক্যান্সারের উপকারিতায় একটা সুযোগ রয়েছে, তাই আর কি। আরে বলতেই পারো যে আই এম জাস্ট কিউরিয়াস। সম্ভব নয় স্যার। সম্ভব নয় মানে? সম্ভব নয়, আমি আমার কাজের বিষয়ে কারোর সাথে আলোচনা করতে পারবো না স্যার। অদ্ভুত জেদি তো তুমি। বললাম না, ইটস লাইক আ কোলাবোরেশন। ছাত্র হয়ে এত ঘাট টেরা হলে কিন্তু চলবে না, ফ্লেক্সিবল হও, বুঝলে? দেখবে তাহলে অনেক উন্নতি করবে। আমি বুঝতে পারছি স্যার, তবে আমি ইচ্ছুক নই, আমাকে ক্ষমা করবেন। অ্যারোগেন্ট, এর ফল তুমি নিশ্চয়ই জানো। না স্যার, আমি একজন ছাপোষা ছাত্র, কতটুকুই বা ক্ষমতা আমার, ওই শুধু জ্ঞানটুকুই রয়েছে যা আমি অত্যন্ত কষ্ট করে অর্জন করেছি। তাই এই জ্ঞানটাকে ফাঁকায় বিলিয়ে দিতে পারবো না স্যার। আমি দেখতে পাচ্ছিলাম ডক্টর সেন আমার কথা বলায় অত্যন্ত রেগে যান। ওনার চোখে মুখে একটা অপমানিত হওয়ার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি ইনস্টিটিউটের একজন নামকরা বিজ্ঞানী হওয়ার পরেও কিভাবে একজন হাঁটুর বয়সী স্কলার তাকে প্রত্যাখ্যান করে সেটা উনি ভাবতেই পারেন না। এক দৃষ্টে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর উনি বলেন, ফাইন অসীম, আমি এই কথোপকথনটা মনে রাখবো, তুমি এখন আসতে পারো। আমি মাথা নিচু করে চলেই আসছিলাম, ঠিক তখনই ডক্টর সেন পেছন থেকে আবার বলে ওঠেন, আচ্ছা অসীম, ডক্টর মোহান্তি কি সত্যি স্বাভাবিক কারণেই মারা যান? আমি দাঁড়িয়ে যাই। কি উত্তর দিতে হবে ঠিক বুঝতে পারছিলাম না। মুখে একরাশ বিভ্রান্তি নিয়ে আমি শুধু ডক্টর সেনের দিকে তাকিয়েছিলাম। বিদ্রুপ মাখা একটা হাসি নিয়ে ডক্টর সেন বলেন, আমার বিশ্বাস হয় না। সেদিনের পর থেকে ডক্টর সেন আমার সাথে আর কথা বলেননি, তবে আমি জানতাম উনি কখনোই আমাকে ভালো চোখে দেখেননি। শুনেছিলাম ডক্টর সেন পরের বছর ডিরেক্টর হওয়ার জন্য মনোনীত হবেন। ডক্টর সামন্তকে চাপ দিয়ে আমার কাজ বন্ধ করার অনেক চেষ্টাই উনি করলেন, কিন্তু তারপরেও আমার কাজ এগোতে থাকে, মূলত ময়ূরী এবং এনার সাহায্যে। কিন্তু এনার সাথে এখন সমস্যার কারণে আমি চিন্তায় পড়ে যাই। এনা যদি ডক্টর সেনের কাছে গিয়ে আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে, তাহলে আমার কাজ এবং এতদিনকার পরিশ্রম এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। আমি জানি ডক্টর সেন কতটা লোভী আমার ফিরচারিসের জন্য, কিন্তু সমস্যাটা হলো ডক্টর সেন আমাকে চেনেন না হয়তো এখনো।
আরুষ এসে সবার প্রথমে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার মাথায় ঘুষি মেরে আমাকে অজ্ঞান করে দেয়। চোখটা বন্ধ হওয়ার আগে আমি লক্ষ্য করলাম ময়ূরী নিথর হয়ে শ্রদ্ধার রক্তাক্ত শরীরের কাছে দাঁড়িয়ে আছে, অল্প কাঁপছে। আকাশ শ্রদ্ধাকে জড়িয়ে মারণ কান্না কাঁদছে এবং অয়ন্তিকা ময়ূরীর পেছনে স্থানুর মতো চুপ করে দাঁড়িয়ে। ব্যাস, এটুকুই লক্ষ্য করতে পেরেছিলাম জ্ঞান হারানোর আগে। তারপর আমি শুধুই অন্ধকার দেখেছি। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার হিসেব নেই, কিন্তু আমার মনে আছে জ্ঞান ফেরার পর আমি দৌড়চ্ছিলাম। উন্মুক্ত কোনো এক মাঠের মধ্যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়েই চলেছি। নিজেকে প্রশ্ন করছি, কেন দৌড়চ্ছি, কোথায় যাচ্ছি? আমার শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই কেন? দৌড়তে দৌড়তে দেখি যে আমি একা দৌড়চ্ছি না। আমার দুদিকে যথাক্রমে ময়ূরী এবং এনা আমার গতির সাথে তাল মিলিয়ে আমার সমান্তরালে দৌড়চ্ছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আমরা কি করছি। জবাবে ওরা দুজনেই শুধু খিলখিল করে হেসে উঠল। তারপর লক্ষ্য করলাম যে উন্মুক্ত প্রান্তরে আমরা দৌড়ে চলেছি সেটা একটা বিশাল কাঁচের বয়ামের মধ্যে আবদ্ধ। আকাশের দিকে তাকালে বয়ামের মুখের ঢাকনি দেখা যায়। আমরা তিনজন সেই কাঁচের বয়ামের ভিতর শুধু দৌড়ে চলেছি। আমার দম বন্ধ হয়ে আসে। আমি থামতে চাই, আমি থামার চেষ্টা করতে গিয়ে দেখলাম আমার কাউন্সিলর ডক্টর ক্রান্তি আমার সামনে একটা চেয়ার পেতে বসে বিড়বিড় করে বলছেন, ফিউচারিস টিরোজা নিয়ে পড়াশোনা করে দৌড়াও অসীম। এই ফিউচারিসই একমাত্র তোমাকে মুক্ত করতে পারবে। আমার কানের কাছে রিরি করে একটা ঘন্টা বেজে ওঠে। আমি থামাতে পারছি না সেসব আওয়াজ, ভীষণ অসহ্য লাগছে। আমি কানে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ি। ময়ূরী আমার কাছে আসে, আমার গালে হাত দিয়ে বলে, কতবার করে বলেছিলাম তোমায় অসীম, মানুষ হও, একটু ভালো মানুষ হও। ইউ ফেল্ড মি। ময়ূরীর কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হতে থাকে। আমি চেঁচাতে চাইছিলাম গলা ফাটিয়ে উচ্চস্বরে। আমি এত জটিল মানসিক চাপ থেকে মুক্ত হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে কখনোই নিজেকে নিয়ে ভালো কিছু অনুভব করিনি। আশেপাশের প্রত্যেকটা মানুষ আমাকে অবাঞ্ছিত বর্জ্য পদার্থের মতো ব্যবহার করেছে। আমার প্রতি মানুষের এত কার্পণ্য কেন? ডক্টর মোহান্তিকে আমি মারতে চাইনি। ডক্টর মোহান্তি পরোক্ষভাবে আমাকে মারতে চেয়েছিলেন। আমার বেঁচে থাকার এবং লড়াই করার ইচ্ছেটাকে উনি ধ্বংস করে দিচ্ছিলেন। আমার করণীয় কী ছিল আমার জানা নেই। নিজের বলতে ফিউচারিস ছাড়া আমার কিছুই তো ছিল না। আমি কি করতাম ময়ূরী? হঠাৎ লক্ষ্য করলাম যে সে বিশাল কাঁচের বয়ামের মধ্যে দিয়ে আমি দৌড়চ্ছিলাম সেটা আসলে একটা ওষুধের ভায়াল, যার গায়ে লেবেল করা ফিউচারিস টিরোজা। আমার চোখ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। চারপাশে ফিউচারিসের নির্যাস দেখতে পাচ্ছি। ফিউচারিসের ঢেউ উঠে আসছে। আমার শরীরে কাঁটা দিতে শুরু করে। আমি আর হাঁটাচলা করতে পারছিলাম না। চোখের দৃষ্টি ধীরে ধীরে কমে আসছে। আমি এখনও এনা আর ময়ূরীকে দেখতে পারছিলাম। আমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকি, কিন্তু ওরা কোনো প্রতিক্রিয়া দেয় না। দেখলাম এনা আর ময়ূরীর অবয়বটা ধীরে ধীরে মিশে যাচ্ছে। হাত, মুখ, চোখ সব মিশে যাচ্ছে। আমি আমার মুখের ভেতরে অস্বস্তি অনুভব করতে লাগলাম। দেখি মুখের ভেতর থেকে জিভের জায়গায় বেরিয়ে আসছে আস্ত একটা অজগর সাপ, যার মুখটা আরুষের ছিল। এতক্ষণ অদ্ভুত স্বপ্নটা দেখার পর প্রকৃত অর্থে আমার যখন জ্ঞান ফিরল, দেখি কটেজে আমাকে ফিরিয়ে আনা হয়েছে। কটেজের হলঘরে আমি হাত পা বেঁধে একটা চেয়ারের সঙ্গে আটকে আছি। আমি আপাতত ঘরের মধ্যে একা। হলঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট। পাশের ঘরে এখনও হয়তো দুর্নিবার আর কেয়ারটেকার গিরিধারীর মৃতদেহটা চাদর চাপা অবস্থায় রয়েছে। আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে মৃতদেহের পচন এখনও শুরু হয়নি। আমি দুবার ময়ূরীর নাম ধরে ডাকাডাকি করলাম। তখনই বাইরের দরজাটা খুলতে দেখি আরুষ, আকাশ আর অয়ন্তিকা ময়ূরীকে দড়ি দিয়ে বেঁধে ঘরের ভেতরে নিয়ে আসে। আমার সামনে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ময়ূরী প্রাণপণ মেঝের মধ্যে শুয়ে ছটফট করতে থাকে। আমি ওই দৃশ্য দেখে চেয়ার থেকে বসে ছটফট করছিলাম। চেঁচিয়ে বলি, ময়ূরীর সাথে তোমরা এমন কেন করছো? ওকে ছেড়ে দাও। চপ সালা! আমাদের চোখের সামনে তুই শ্রদ্ধাকে খুন করেছিস, আর আমার এটা দৃঢ় বিশ্বাস যে তুই দুর্নিবার কেয়ারটেকার গিরিধারী এবং এনার মৃত্যুর জন্য দায়ী। বল সালা, কেন করেছিস এগুলো বল? কি মোটিভ তোর? এরপর কাকে মারার প্ল্যান আছে তোর? আর তোর এই বান্ধবী ময়ূরী তোর এই দশা দেখতে পাচ্ছিল না, বারবার কাকুতি মিনতি করছিল, তাই তোর সাথে সালা ওটাকেও বেঁধে রেখেছি। আরুষ প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল। ও আমার কলার ধরে হ্যাঁচকা টান দিয়ে ঝাঁকাতে থাকে। কেন কেন করলে অসীম দা এরকম? তুমি আর ময়ূরী? হ্যাঁ,
আমার শ্রদ্ধা কি ক্ষতি করেছিল, কি ক্ষতি করেছিল অসীমদা? বিশ্বাস করো আকাশ, ওটা শ্রদ্ধা আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। ও তাই বুঝি? তাহলে কাকে হ্যালুসিনেট করে তুমি শ্রদ্ধাকে ওরম নৃশংসভাবে মারলে খোকা? আরুষ পাশ থেকে প্রশ্নটা করেই আমার মুখে সজোরে একটা ঘুষি মারে। আমি মারের আঘাতে চেয়ার শুদ্ধ উল্টে পড়ে যাই। ময়ূরী মাটিতে শুয়ে শুয়ে আমাকে দেখে কেঁদে ওঠে। অয়ন্তিকাও তখন বোবার মতো দাঁড়িয়ে। ও ময়ূরীকে মেঝে থেকে যত্ন সহকারে টেনে তোলে, বসিয়ে দেয়। ময়ূরীর কান্না কিছুতেই থামছিল না। এদিকে আকাশও আমাকে ক্রমাগত মেরেই চলেছে। আমার আত্মরক্ষা করার কোনো সুযোগই ছিল না। আরুষ ওই একটা ঘুষি মেরেই পিছু হটে যায় এবং ধারে এসে একটা সিগারেট ধরিয়ে আকাশের মারধরের মজা নিতে থাকে। তারপর সিগারেটে দুটো টান দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে আকাশের কাছে আসে আরুষ। ওকে থামতে বলে। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। কাকে, কোথায়, কিভাবে মেরেছ? আমি আকাশের হাতে মার খেয়ে এতটাই বিধ্বস্ত হয়েছিলাম যে হ্যাঁ বা না কিছুই উত্তর দিতে পারলাম না। আরুষ আবার বলে, পরশু সকালে 11টা নাগাদ আমরা সবাই এই কোহকিনি কটেজে এসে পৌঁছাই। সবাই সবার মতন করে ঘরে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু অসীম, এনা এবং ময়ূরী কোনো একটা বিষয় নিয়ে একে অপরের সাথে তুমুল তর্ক করছিল। সেটা আমি টের পাই। আমি তোমাদের মধ্যে একটা চাপার টেনশনের আঁচ পেয়ে তোমাদেরকে চোখে চোখে রাখবো বলে সিদ্ধান্ত নিই। সন্ধ্যার দিকে যখন আমরা সবাই বাগানে বনফায়ার জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম, এনা নিজের ঘরে শুয়েছিল। ও একা ছিল স্বভাবতই। মাথা ধরার কারণে ও নিচে আসতে পারেনি। আকাশ অনেকটা মদ নিয়ে পেগের পর পেগ বানিয়ে চলেছিল। সবাই প্রায় নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কিন্তু তুমি অসীম, তোমাকে আমি লক্ষ্য করেছি। তুমি কিন্তু একদম মদ খাওনি। তার মানে তুমি বাকিদের তুলনায় অনেকটাই হুঁশে ছিলে। তারপর তুমি সবাইকে মিথ্যে কথা বললে। তুমি বললে তোমারও শরীরটা নাকি খারাপ লাগছে, এবং তারপরে সোজা কাউকে কিছু না বলে কটেজে চলে যাও। আমার মনে আছে, আমার পুরোপুরি মনে আছে যে আমি যখন ময়ূরীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, ময়ূরী আমাকে কোনো সদুত্তর দেয়নি। অথচ ও নিজেও জানতো যে অসীমের নেশা হয়ে গিয়ে শরীর খারাপ হওয়ার কোনো কারণ নেই, কারণ ও পুরোপুরি নেশাটাই করেনি। তারপর সবাই সবার মতন ঘরে ফিরে যায়, কিন্তু কটেজে এসে এনার ঘর থেকে আবার চেঁচামেচির আওয়াজটা আমি শুনতে পাই। বুঝতে পারি এবারে এনা অসীমের সাথে একা নিজের ঘরে ঝগড়া করছে। আমি কান পেতে শুনতে গিয়ে ফিরচেরিস এই শব্দটা শুনতে পেলাম, যেটা অসীমবাবুর গবেষণার বিষয়বস্তু। এতটা প্রায় এক নিঃশ্বাসে গড়গড় করে বলে আরুষ আমার দিকে তাকায়। হ্যাঁ, যেটা বলছিলাম। কিন্তু এবারে আমি এত চিৎকার চেঁচামেচি শুনে এনার ঘরের দিকে এগোতে থাকি, কিন্তু দুর্নিবার আটকে দেয় আমাকে দুর্নিবার বিভিন্ন রকম অছিলায় এনার ঘর থেকে দূরে রাখার চেষ্টা করতে থাকে। আমি পরিষ্কার বুঝি কিছু একটা ঘোরতর সমস্যা আছে, আর সেটা তোমাদের মধ্যেই আছে। কিন্তু আমি কিছুতেই এনার সাথে দেখা করে কথা বলতে পারছিলাম না। আমার মনে সন্দেহ তত তীব্র হতে থাকে। যতই সময় বয়, কিছু একটা ব্যাপার তো আছে। দুর্নিবারের সাথে সাথে শ্রদ্ধা এবং শ্রীময়ী আমাকে টেনে এই হল ঘরে নিয়ে আসে গল্প করার জন্য, এবং মাতাল আকাশকে নিয়ে অয়ন্তিকা আকাশ আর দুর্নিবারের ঘরে শোয়াতে নিয়ে যায়। আমরা এই ঘরে বসে আরও অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ক্লান্ত হয়ে যাই, এবং আমি আরও আধ ঘন্টা পরে সবাইকে বিদায় জানিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে আসি। ওপরে এসে সব ঘরের সামনে গিয়ে দেখি কোনো ঘর থেকেই কোনো প্রকারেরই আওয়াজ বেরোচ্ছে না। আমি কিছু বুঝতে না পেরে নিজের ঘরে ঢুকতে যাব, সেই সময় দেখি আকাশদের ঘর থেকে অয়ন্তিকা ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসছে। আর আমি ঘরে এসে দেখি অসীমবাবু অকাতরে ঘুমাচ্ছেন। এনা এবং ময়ূরী কারোরই কোথাও দেখা নেই। খুব সম্ভবত ঝগড়া করে ক্লান্ত হয়ে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, এটা ধরে নিই। তারপরে মাঝরাতের ঘটনা তো শ্রদ্ধাই আমাদের জানায়, কারণ আমার মনে আছে আমি যখন এই হলঘর ছেড়ে ওপরে গিয়েছিলাম, তখনও শ্রদ্ধা আর দুর্নিবার নিচে এই হলঘরে বসেই গল্প করছিল। অয়ন্তিকা শ্রীময়ের ঘরের দিকে গিয়েছিল, সুতরাং অয়ন্তিকা ছিল শ্রীময়ের সাথে। তারপর শ্রদ্ধার কথা মতো মাঝরাতে এনা ঘর থেকে নেমে আসে এবং শ্রদ্ধাকে কাঁদতে কাঁদতে জানায় যে অসীম আর ময়ূরী মিলে ষড়যন্ত্র করে এনাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে।
কি একটা প্রজেক্ট নিয়ে, অনুমান করছি ফিড চেরিস নিয়েই হয়তো। সত্যি অসীমবাবু, এই ফিড চেরিস কিন্তু তোমার জীবনে অভিশাপ, মনে রাখবে। যাই হোক, এই দাঁড়াও এক মিনিট। আকাশকে তো আমি ঘুমিয়ে পড়তে দেখলাম, অয়ন্তিকাই তো ওকে ধরে নিয়ে গেল, তাহলে ও বাগানে গেল, শ্রদ্ধা সেটা দেখতে পাইনি। ও তো এটা বলেনি যে আকাশ ওর সামনে দিয়েই বাগানে নেমে এসেছে। আকাশ যদি মাঝরাতে উঠে কটেজের বাগানে যায় তাহলে তো ওকে এই হলঘর পেরিয়েই যেতে হবে। আরুষের কথাটা সম্পূর্ণ করার আগেই দেখি অয়ন্তিকা হঠাৎ একটা লোহার মোমদানি নিয়ে আরুষের মাথায় সজোরে পেছন থেকে আঘাত করে। আরুষ কিছু বোঝার আগেই জ্ঞান হারিয়ে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে। আমি হতবাক হয়ে যাই। অয়ন্তিকার মুখ দৃঢ় হয়ে গিয়েছে, চোখে মুখে ভয়, আতঙ্ক আর চিন্তার আর কোনো রেখাই নেই, বরং একটা বাঁকা হাসি দেখতে পাচ্ছিলাম। আকাশ অয়ন্তিকার মারের পর আরুষের দেহটা টেনে এনে দেওয়ালে ঠেস দিয়ে বসিয়ে হাত পা দড়ি দিয়ে বেঁধে দেয়। অয়ন্তিকা আমার দিকে এগিয়ে আসে, বলে, ফিড চেরিসের শেষ দুটো ভাইল কোথায় অসীমদা? তাড়াতাড়ি বলো। ডক্টর সেনের কাছে এনা আমার নামে একটা ডিসিপ্লিনারি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে লেখা আছে যে আমি এনা ঘোষকে এই ইনস্টিটিউটের ভেতরে কাজ চলাকালীন যৌন নিগ্রহ এবং প্রাণ নাশের চেষ্টা করি। ময়ূরী আমাকে এজন্যই সাবধান করেছিল। ময়ূরীর বক্তব্য থেকে এটুকু স্পষ্ট বুঝেছিলাম যে এনা একবার কারোর পেছনে হাত ধুয়ে পড়ে গেলে মুক্তির উপায় নেই। ময়ূরী বলেছিল, স্পয়েলড ব্র্যাট মানে বোঝো? হ্যাঁ অসীম, বোঝো এর মানেটা? এনা হচ্ছে তার থেকেও উচ্চ জাতের স্পয়েলড ব্র্যাট। তুমি তো এনার কলিগ, তুমি গিয়ে একটু বলো না, তাহলে হয়তো ঠিক হয়ে গেলেও যেতে পারে। আমি? নো ওয়ে, ইউ ডোন্ট নো হার অসীম। আমি বলেছিলাম, আমি তোমাকে বারবার বলেছিলাম, অনলি ওয়ান থাম্ব রুল, স্টে অ্যাওয়ে ফ্রম হার। আচ্ছা ঠিক আছে ময়ূরী, এত কথা শুনিও না। আমি তো আর যেচে কথা বলিনি বা মিশিও নি। এখন যদি ও জোর করে আমার সাথে সমস্যা বাধায়, আমি কি করতে পারি বলো তো? আচ্ছা অসীম, আমাকে একটা কথা বলো তো, ডু ইউ লাইক এনা? কেন এমন কথা কেন বলছো? না না, সেদিন তুমি বললে যে ও তোমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, তারপরে তুমি সোজা আমার কাছে এসে এতটা শারীরিকভাবে আমার সাথে মিশলে। হ্যাঁ, তাতে কি? তুমি কি ওর অ্যাপ্রোচে সামান্য অ্যারাউজড হয়েছিলে? ময়ূরীকে কি জবাব দেব আমি বেশ কিছুক্ষণ বুঝতে পারি না, কারণ আমি নিজেই চিন্তায় পড়ে যাই। সেদিন সত্যি এনা খুব উত্তেজকভাবেই আমার উপর নিজের শরীর বিছিয়ে দিয়েছিল, যার ফলে কিছু মুহূর্তের জন্য হলেও আমি সত্যিই ওর প্রতি, বিশেষত শরীরের প্রতি আকৃষ্ট হই। ওকে মেরে ফেলার হুমকিটাও আসলে আমি নিজের শরীরের প্রতিক্রিয়ার আক্রোশেই করেছিলাম। আমার ইচ্ছের বিরুদ্ধে এনার প্রতি যৌন উদ্দীপনা আমার পছন্দ হয়নি। আমি নিজের মধ্যে জন্মানো অনুভূতিগুলোর কোনো সঠিক উত্তর দিতে পারছিলাম না। আমি কি সত্যি এনার প্রতি আকৃষ্ট? কি হলো অসীম, কি এত ভাবছো? না, আমি একদমই আকৃষ্ট নই। ইউ বেটার নট। দেখো অসীম, এনা ওর পক্ষে না অসাধ্য কিছুই নেই। আকাশ এবং অয়ন্তিকার মধ্যে ঘটনাটা তো জানোই, দেখলে তো কি বাজেভাবে ও মানুষের দুর্বলতাকে এক্সপ্লয়েট করে। অয়ন্তিকা সেই সময় যেভাবে ঘন ঘন আত্মঘাতী হয়েছিল, দেখেও কষ্ট হতো। আমি এনাকে এসব নোংরামির একটা বিহিত করতে বলেছিলাম, কারণ আকাশের সাথে শুয়ে এনা আবার আকাশকেই আর একটা মেয়ের সাথে জুড়ে দিচ্ছে, যেখানে আর একটা মানুষ এই ছেলেটাকে নিয়ে প্রায় প্রাণঘাতী হয়ে উঠেছে। এনা আমার উপরে খুব চোটপাট করেছিল অসীম, আমাকে ভয় দেখিয়েছিল যে যদি ওকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি অয়ন্তিকার এই অবস্থার জন্য দায়ী করি, তাহলে ও আমার বিরুদ্ধে নাকি কড়া ব্যবস্থা নেবে। আমি একটা ছাপোষা মধ্যবিত্ত ঘরের মেয়ে অসীম। অন্যায় দেখে শুধু সেটা চোখে আঙুল দিয়ে দেখানোর প্রতিক্রিয়া যদি আমার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বুঝতে পারছো আমাকে পিছিয়ে আসতে হয়। তাও ছাড়েনি, আমাকে দুর্বল পেয়ে দিনের পর দিন আমার উপর অত্যাচার করে, মানসিক নির্যাতন চালিয়ে গিয়েছে। আমি জানতাম এটাই হবে। হেনার বাবা প্রচণ্ড প্রভাবশালী একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর এই ইনস্টিটিউটের একজন স্বনামধন্য বোর্ড মেম্বার। এনার কাছে অসাধ্য কিছুই ছিল না। আমি একদম চুপ হয়ে যাই অসীম। অয়ন্তিকার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু অয়ন্তিকা তো আমার থেকেও হেরে বসে আছে। পুরো বিষয়টাকে আগে থেকেই স্বাভাবিক করে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে নিয়েছে, যেন কিছুই হয়নি।
মানসিক নির্যাতনের দাগ তো দেখা যায় না, তাই না? এই আকাশ আর এনাদের মতন পশু প্রকৃতির মানুষদের জন্যই না অয়ন্তিকা আর আমার মতন মানুষেরা আজীবন ভুগবো। সবাই সবাই সবটা শুধু মুখ বুঝে মেনে নেয়, সবটাই এনার ইচ্ছের ওপর ভিত্তি করে চলে। আমাদের আমাদের কারোর কিচ্ছু করার ছিল না অসীম, কিচ্ছু করার ছিল না। এতক্ষণ কথা বলার পর ময়ূরী দম নেওয়ার জন্য কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম এনার সাহস কোথা থেকে আসছে। আমার এনার বিষয় একটু খুঁটিয়ে দেখা উচিত ছিল। ময়ূরী আবার বলতে শুরু করে, এদিকে ডক্টর সেনের সাথে এনার অনেক দিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক। আর এনার ঘনিষ্ঠতা মানে তো জানোই, আসলে এনার শারীরিক চাহিদা একদম পশুর মতো। মনে হয় ছোট থেকে কোনো কিছু হয়তো চেয়েছে কিন্তু পায়নি। ওর যখন যাকে এবং যা চাই তখনই তাকে এবং সেই জিনিসটাকে এনার পেতেই হবে। সুতরাং তোমাকে নিয়ে না আমার সত্যি ভয় হচ্ছে অসীম। আমাকে এনার সাথে একবার আলাদা করে কথা বলতেই হবে। খবরদার অসীম, কখনো না। আরে বাবা, ও তো ওটাই চায়। ওর কাছে তুমি যাবে না বলে দিলাম। তোমাকে তো বারবার আমি এটাই বারণ করছি। তাহলে কিভাবে আমি এই প্রবলেমটা সলভ করব আমাকে বলে দাও তুমি। সমস্যা তো এখানে এখনো অবধি হয়নি অসীম। ডক্টর সেন কি অফিসিয়ালি কোনো ইমেল করেছেন? হ্যাঁ করেছেন তোমাকে কোনো মেল? সবটাই তো উড়ো খবর এখানে। কিন্তু ময়ূরী, আমার এই এনা বা ডক্টর সেন কাউকে বিশ্বাস হচ্ছে না। আর এরা দুজনেই যেন যে কোনো উপায় আমাকে ইনস্টিটিউট থেকে বার করেই ছাড়বে। দাঁড়াও অসীম, ডক্টর সেনের সাথে আমার এনার মতো না হলেও মোটামুটি ভালোই সম্পর্ক আছে। সুতরাং আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করছি যে জল আসলে কত দূর গড়িয়েছে। বেশ, ময়ূরীর কথায় জোর ছিল বটে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ময়ূরী কিছু করতে পারবে এই বিষয়ে। আমি দুর্নিবারের কাছ থেকে এর আগে ময়ূরী এবং এনা দুজনের ব্যাপারেই খোঁজ নিয়েছিলাম। দুর্নিবার আমার থেকে বয়সে ছোট হলেও আমার আগে থেকে ইনস্টিটিউটে আছে, তাই এদের দুজনকেই খুব কাছ থেকে লক্ষ্য করেছে। ওর কাছ থেকে জানতে পেরেছিলাম কিভাবে আমি আসার আগে ময়ূরীকে এনা সমস্ত কাজে অপদস্থ করে নিজে আপার হ্যান্ড নিত। যেমন একবার নাকি ইনস্টিটিউটের কোনো এক আন্তর্জাতিক অনুষ্ঠানের অর্গানাইজিং কমিটিতে স্কলারদের তরফ থেকে এনা এবং ময়ূরীকে রাখা হয়। অনুষ্ঠানের আগের রাত অবধি ময়ূরী একা হাতেই সমস্ত খাটাখাটনি করেছিল, কিন্তু অনুষ্ঠানের দিন এনা পোডিয়ামে উঠে ময়ূরীর খাটুনির ফসল নিজে খেয়ে নেয়, সমস্ত ক্রেডিট নিজে নেয়। এমনকি অনুষ্ঠানের দিন সকালবেলা অর্গানাইজিং কমিটি থেকে ময়ূরীকে কোনো কারণ ছাড়াই সরিয়ে দেয়। ময়ূরীকেও তুমুল ঝগড়া বাঁধিয়ে দেয় অর্গানাইজিং কমিটির সাথে। ময়ূরীকে অনেক কথাও শুনিয়েছিল, কিন্তু শেষমেশ কোনো ফল হয়নি। ওকে অপমানিত হয়ে সরে যেতে হয়েছিল। এনা বরাবর ময়ূরীর উপরে এক প্রকার র্যাগিং করার মতোই আচরণ করত। এনার উপরে কথা বলার সাহস কারো ছিল না। অগত্যা আমি ময়ূরীকে না জানিয়েই এনার ল্যাবে গিয়ে এনার সাথে দেখা করার সিদ্ধান্ত নিই। এনার ল্যাবের দরজা দিয়ে ঢুকতেই শ্রীময়ী আমাকে বাধা দিল। শ্রীময়ী একদমই বাচ্চা মেয়ে, মুখখানা ভারী মিষ্টি, চুলগুলো কোঁকড়ানো, সম্ভবত সিনিয়রের নির্দেশ পালন করছে। আমাকে জিজ্ঞেস করে, কি চাই বলো তো অসীমদা? এনা কোথায়? এনা এনা এনাদি এখানে নেই, তুমি এখন আসতে পারো অসীমদা। আমি জানতাম যে এনা এই ল্যাবের মধ্যেই আছে, কারণ ল্যাবের বাইরে এনার জুতো রাখা ছিল। শ্রীময়ীকে বললাম, তুমি তোমার সিনিয়রকে একবার ফোন করো। না মানে আমি টেক্সট করে জানিয়ে দিচ্ছি যে তুমি এসে খোঁজ করছিলে। এনা কোথায় গিয়ে থাকতে পারে তুমি জানো? না না আমি জানি না দাদা। তোতলাচ্ছ কেন? আচ্ছা একটা কাজ করো না, এনাকে টেক্সট না করে একটা কল করো আমার সামনে। না মানে ফোন কেন করব? আমার খুব দরকার আছে বলেই তো বারবার বলছি। যদি ব্যস্ত থাকে? থাকলে তুলবে না, ব্যাস। আমি এটাই শুধু দেখতে চাই। চলো শ্রীময়ী, প্লিজ ডায়াল। আমি ততক্ষণে আর চোখে দেখে নিয়েছি টেবিলের উপরে এনার মোবাইলটা রাখা। বুঝতে পারছিলাম এনা ল্যাবের ভেতরেই কোথাও আছে। আমতামতা করে শ্রীময়ী এনাকে ফোন করতে যাবে, ঠিক তখনই এনা ল্যাবের একটা দরজা খুলে বেরিয়ে আসে। আমাকে দেখে প্রচণ্ড বিরক্ত বোঝাই যাচ্ছিল, কিন্তু আমার মনে হয় সবটাই কেন জানি না অভিনয়। মনে মনে হয়তো এনা খুব খুশি হয়েছে, কারণ ও এটাই চাইছিল। আমি আমার অসহায়তা, দুর্বলতা সমস্ত কিছু নিয়ে ওর কাছে আসি, বলি আমি কথা বলতে এসেছি না। বলো কি বলবে অসীম? একটু পার্সোনালি কথা বলতে চাই। কেন? যা বলার সবার সামনেই এখানেই বলো। একবার বিশ্বাস করে দেখোই না। শেষের কথাগুলো বলে এমন একটা করুণ বিষাদময় মুখ বানালাম যে পৃথিবীর কঠিন মানসিক শক্তিসম্পন্ন কোনো মহিলার পক্ষেই আমাকে নাকচ করা সম্ভব নয়। এরাও পারেনি। মনে মনে ভাবলাম, এসব কি শিখছি আমি? এটা কি সার্ভাইভাল ইনস্টিংক্ট নাকি বেসিক ইনস্টিংক্ট?
এনা নিজের পার্স হাতে নিয়ে আমাদিকে তাকিয়ে এতক্ষণে হাসল। মুখ দেখে বোঝা যাচ্ছিল ও এতদিন এটাই চাইছিল। সত্যি এই পুরো ঘটনায় মোরালিটির কোনো ভূমিকা আদৌ কি আছে? আমার ডক্টর মোহান্তির কথা মনে পড়ল হঠাৎ। এই কলুষিত সমাজে আজ আমি একা। এই কেমন পৃথিবীর মধ্যে আমি পালিয়ে বেড়াচ্ছি জানি না। বেশ তো ভালোই ছিলাম, ময়ূরীর ভালোবাসায় পরিপূর্ণ ছিলাম। রক্তের মধ্যে অদৃশ্য বিষ হয়ে মিশে জীবনটাকে ধ্বংস করতে থাকে ফিরচারিস। এনাকে নিয়ে প্রথমে একটা ঝুপড়ি চায়ের দোকানে এলাম। একবার চা আর সিগারেট নিয়ে কথা শুরু হয় ক্ষমা চেয়ে। আমি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থী না, সরি। তুমি তুমি আমার এত বড় ক্ষতি প্লিজ করো না, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। শেষের কথাগুলো বলার সময় গলাটা অল্প ভারী হয়ে যায়, চোখটা হয়তো ছলছল করে ওঠে আমার। আমি সারা জীবন শুধু মাথা নিচু করে ভিক্ষা নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি, তাও বাধ্য হয়ে আজও আমাকে সেই মাথা নত করতে হলো আমার প্রজেক্টের জন্য। মনের মধ্যে অনেক প্রশ্ন ওঠে, কেন? শুধু চাইনিজ কোম্পানির থেকে একটা মোটা টাকার প্রতিশ্রুতি পেয়েছি বলে? হতে পারে তাই। একবার ওদের বলা অর্থ যদি আমি পেয়ে যাই তাহলে আমাকে কি ভেতরে ভেতরে এনার প্রতি ঘেন্নার আগুন জ্বলতে থাকে। আমার ভেঙে পড়া অবস্থা দেখে এনার দয়া হয় আমার প্রতি, বলে, এ কি অসীম, এমন করো না প্লিজ। আচ্ছা আচ্ছা, চোখ মোছো প্লিজ। এত বয়স হয়েছে, তোমার এভাবে কান্নাকাটি করলে চলে? এনার অপেক্ষা না করে পার্স থেকে একটা রুমাল বার করে আমার চোখ মোছার জন্য এগিয়ে দেয়। দেখো অসীম, সেই প্রথম দিন থেকেই আমি তো শুধু তোমাকেই সাহায্য করতে চেয়েছিলাম, বলো। আমি কি তোমার শত্রু? আমি তো তোমাকে সবটাই দিতে চাই, বলো। কিন্তু উল্টে তুমি এমনভাবে প্রতিক্রিয়া দিলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বুঝতেই পারছো, এসব একদম পছন্দ করি না আমি অসীম। আমি তোমাকে খুবই স্নেহ করি। দেখো, সেদিন তুমি যেটা শুনতে চাওনি সেটা বরং আজ তোমায় পরিষ্কার করে বলি। তোমার ফিউচারিস সংক্রান্ত কাজগুলো উপর থেকে দেখতে দেখতে আমার মাথায় না বিভিন্ন প্রকার আইডিয়া আসতে থাকে, বুঝেছো তো? হ্যাঁ, এটা তোমাকেই সাহায্য করবে। কিন্তু আমি কিছু এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন করে রেখেছি আমার কেবিন বোর্ডে। একবার চলো তোমায় দেখাই। বাহ, এত কিছুর মধ্যে তোমার ক্যালকুলেশন করা হয়ে গেল। আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম এনার প্রতিভায়। ওর সাথে এর আগে কাজ করতে গিয়ে প্রতিভার কিছু ঝলকানি দেখেছিলাম, কিন্তু আমার সাথে এত ঝামেলার পরেও এক্সপেরিমেন্ট নিয়ে চিন্তাভাবনার অবকাশ খুঁজে পাওয়া প্রশংসনীয়। এনা একটা মোবাইলের অ্যাপ্লিকেশন খুলে কিছু এক্সপেরিমেন্ট ডিজাইন দেখায় আমাকে, বলে, দেখো অসীম, খুব সোজা হিসাব। তুমি ফিরচারিসের ওষুধ গুণ নিয়ে গবেষণা করতে এখানে এসেছো, অথচ আমাদের ল্যাবে তুমি ন্যানো পার্টিকেল ইন্টিগ্রেশন নিয়ে গবেষণা করছিলে। তখন থেকেই আমার মনে সন্দেহ হয়, কারণ ন্যানো পার্টিকেল তোমার ফিরচারিসের ওষুধের গুণ বাড়াতে সক্ষম নয়। আমি তারপর তোমার কাগজপত্র এবং খাতা ঘাঁটতে গিয়ে যা বুঝলাম, তুমি একটা রিমোট কন্ট্রোলড ন্যানো রোবট বানাতে চাইছো, এবং তার মধ্যে তুমি ফিরচারিসের ইচ্ছে মতো একটা ডোজ রাখতে চাও। হ্যাঁ, তাই তো? ন্যানো রোবটগুলো জলের সাথে কিংবা অন্য কোনো মাধ্যমে মানুষ বা যে কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, কিন্তু বিশেষ সিগন্যাল যেমন রেডিও ওয়েভ বা অন্য যে কোনো উপায়ে ন্যানো রোবটগুলো সক্রিয় হয়ে রক্তে ফিরচারিস মিশিয়ে দেবে। মানে প্রত্যেকটা ন্যানো রোবট ভাইরাসের মতন এক আণুবীক্ষণিক রোবট, যার পিঠে থাকবে ক্যাপসুলেটেড ফিরচারিস। এই ধরনের কাজ নিশ্চিত রূপে কোনো শুভ উপসর্গে লাগবে না, তাই না? কি বলো অসীম? হ্যাঁ? এনার হাসির রং পাল্টে যায়। সামান্য কৌতুক মিশ্রিত একটা শয়তান সুলভ হাসি দেখতে পাই। এনা আরও বলতে থাকে, সুতরাং অসীম, হিসাবটা খুবই সহজ। আমরা পার্টনার হিসেবে কাজ করব। তুমি আমাকে ফিরচারিসের যোগান দেবে আর আমি সেটার ন্যানো রোবট বানাবো। আমি তোমাকে সাহায্য করব। আমার বাবার কোম্পানি তোমার কাছ থেকে এর প্রপ্রাইটারি রাইটস কিনে নেবে, চিন্তা করো না। আর মোটা টাকা নগদ পাবে তার জন্য, যা দিয়ে তুমি তোমার সারা জীবন আয়েশ করতে পারবে। কেমন? এনার সরাসরি আমার সাথে ফিরচারিস নিয়ে চুক্তি স্থাপনের চেষ্টা দেখে আমি অবাক।
আমার কাছ থেকে আমার ফিউচারিসকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার। ভীষণই জটিল মস্তিষ্কের মহিলা এনা, এক চুল জায়গাও আমার জন্য ছাড়বে বলে মনে হয় না। আমাকেই মনে হয় অন্যরকমভাবে চেষ্টা করতে হবে, যাতে ধূর্ত এনা আমার চিন্তাভাবনা টের না পায়। আমি কাউকে আমার খুঁজে পাওয়া ফিউচারিস দান করতে পারবো না এত সহজে। কিন্তু এনাও যদি আমাকে মোটা টাকার নগদ দেয় তাহলে আমার তো সমস্যা হওয়ার কথাই নয়, তাই না? কিন্তু তাও আমার মন রাজি হতে চাইল না কিছুতেই। আমি তাও এনাকে আমার মনের অবস্থা বুঝতে না দিয়ে বললাম, এনা, আমি তোমার শর্তে রাজি আছি, কিন্তু গবেষণার পূর্ণ সাহায্য তোমাকে আমায় করতে হবে এবং আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিতে হবে। আর আমার গবেষণা শেষ না হওয়া অবধি আমাকে কোনো রকম চাপ সৃষ্টিকারক কাজের সাথে জড়ানো চলবে না। চাপ সৃষ্টিকারক মানে? মানে এই যে আবার আর ময়ূরীর মাঝে আসা যাবে না। আমি তো আসবো না অসীম, বাট রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ কাম ইন মি। সো সরি, ক্যান অলওয়েজ কাম টু মি। আমার উপর সমস্ত অভিযোগ এনা রাতারাতি তুলে দেওয়ায় সব থেকে বেশি আঘাত পেয়েছিলেন হয়তো ডক্টর অমিয় সেন। ডক্টর সেন নাকি মেনেই নিতে পারেননি যে এনা তার সমস্ত অভিযোগ একদিন তুলে নিয়েছে, সামান্য ভুল বোঝাবুঝি বলে চালিয়ে দেবে বিষয়টাকে। আমি মনে মনে মজা পেয়েছিলাম অবশ্য, কিন্তু ময়ূরী এই বিষয়টা সহজভাবে নেয় না। অপদার্থ লোক তুমি একটা। ময়ূরী, আমাকে এটা করতেই হতো ময়ূরী। বেশ ঠিক আছে তো, করো করো এবার। আমার সাথে কোনো সম্পর্ক রেখো না তুমি। তোমার গা দিয়ে আমি এনার গন্ধ পাচ্ছি অসীম। তুমিও তাহলে এনার সাথে চুক্তি করেই নিলে? হ্যাঁ, আরে বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি নিজে না সেদিন বললে যে এনার ব্যাপারে শি অলওয়েজ গেটস হোয়াট শি ওয়ান্ট, তাই না? তাই আমি প্রাথমিকভাবে চুক্তি করতে বাধ্য হই। বাট ওয়েট, আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু তার আগে আমাকে অয়ন্তিকার সঙ্গে কথা বলতে হবে। অয়ন্তিকার সাথে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য ওকে নিয়ে গেলাম সেই ছাদের ল্যাবে, যেখানে এনার সাথে বচসা বেঁধেছিল। অয়ন্তিকাকে বললাম, শোনো অয়ন্তিকা, আমার তোমাকে দেখে মনে হয় যে ইউ আর নট ওয়েল। সবাই তো তোমার ব্যাপারটা জানে, তাই না? কি জানি অসীমদা? ওই এনা তোমার সাথে কি করেছে। থাক অসীমদা, এতদিন পরে এসব বিষয়ে না তোলাই ভালো। আমি আরও একটা জিনিস জানি অয়ন্তিকা, আমি জানি যে একাকিত্ব কেমন লাগে। ময়ূরীর থেকে আমি গোটা বিষয়টা জানতে পারি। তোমার আর আমার মধ্যে খুব বড় একটা সিমিলারিটি আছে, জানো? তুমি অনাথ, আমিও। আমি জানি আমাদের মতো মানুষদের সাথে না এই সমাজ কেমন আচরণ করে। এ দেখো না, এনা আমাকেও ছাড়েনি, আমাকেও তোমার মতোই মানসিক চাপের মুখে ফেলে রেখেছে। শুনেছি, কিন্তু এনাদি তো তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছি শুনেছি। হ্যাঁ, তা দিয়েছে, তবে তার জন্য আমাকে মূল্যও দিতে হয়েছে। কেমন মূল্য? এই ধরে নাও আমার জীবনের সব থেকে মূল্যবান দুটো জিনিস। এনাদির চেনা ছক, সব কিছুই হারিয়ে ফেলে এনাদির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। ভীষণ স্যাডিয়েস্ট একটা মহিলা, এত তুখর মস্তিষ্ক, কিন্তু সবটাই অন্ধকার। এনাদি নিজেও সুখী নয়, আর কাউকে সুখী দেখতেও পারে না আশেপাশে। আমাদেরকে এনাদি যেন একটা না হাতের পুতুলের মতোই রেখে দিয়েছিল। যখন যাকে ইচ্ছা তখন তাকে নিজের মতো করে খেলবে। আমাদের প্রত্যেকের জীবনে ওনার মর্জির জন্য যে ক্ষতি হয়ে গেছে না, তার কোনো ইয়াত্তা নেই অসীমদা। এই তো অয়ন্তিকাকে উত্তেজিত করে ওর ভিতরে আটকে রাখা আগুনকে বের করতেই চেয়েছিলাম। আমি জানতাম অয়ন্তিকাই একমাত্র আমার সাথে রিলেট করতে পারবে, আর অয়ন্তিকাকেই আমাকে ব্যবহার করতে হবে এনাকে শায়েস্তা করার জন্য। এই মুহূর্তে আমি ময়ূরীকে জড়াতে চাইনি, কারণ এনা একবার কোনো ষড়যন্ত্রে আঁচ পেলে ময়ূরীকে ছাড়বে না। আমার উপর হওয়ার আগের সম্পূর্ণটাই হয়তো ময়ূরীর উপর গিয়ে বর্তাবে। আমি ফিউচারিস এবং ময়ূরী আমার জীবনের এই দুটো সম্পদকে নিরাপদ রাখতে মরিয়া। এত সব ভাবছিলাম মনের মধ্যে, তখনই অয়ন্তিকার একটা প্রশ্নে সম্বিত ফেরে। আচ্ছা অসীমদা, তোমার এই ইনস্টিটিউটের কাজটা যে কম্পাউন্ড নিয়ে, ওই কি যেন নাম তার, ফিউচারিস, তাই না? ওটা তো বিষ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তোমারই কোনো এক গবেষণাপত্রের ভূমিকায় লেখা ছিল দেখেছিলাম, তাই তো? হ্যাঁ অয়ন্তিকা, আর তার সাথে রক্তে মিশে পক্ষাঘাত, রেটিনাল কর্নিয়াল আর আইরিস ডিসকালারেশন দেখা যায়। রক্ত পরীক্ষায় কম্পাউন্ডের ট্রেস অবধি পাওয়া যায় না। সব বুঝলাম অসীমদা, এবারে বলো যে তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আমার এনার সমস্ত পছন্দ অপছন্দ, স্বভাব বিচারের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা চাই। আমাদের উদ্দেশ্য হবে বিভিন্ন উপায়ে এনাকে আমার জন্য মানসিকভাবে দুর্বল করে দেওয়া, কারণ আমাকে এনা এখন ময়ূরীর প্রেমিকা বলে শারীরিকভাবে ভোগ করতে চায়।
তো আমি চাই আমিও সর্বতোভাবে আকাঙ্ক্ষার পাত্র হয়ে উঠি। কিন্তু অসীমদা, এতে তোমার আর ময়ূরীদির সম্পর্ক তো খারাপও হতে পারে বলো। হতে পারে নয়, হবে আমি জানি, কিন্তু আমাকে এই রিস্কটা নিতেই হবে। এনাদি তোমার কাছে চলে আসার পর কি করবে অসীমদা? এনাদি যদি প্ল্যানটা বুঝে যায়? আমি দেখে নেব তারপর। শোনো, আকাশকেও কি কোনো মতে প্ল্যানের মধ্যে নেওয়া সম্ভব? আমি এদিকে দুর্নিবারকে বলে রাখছি। আকাশকে বললে তো এক্ষুনি রাজি হয়ে যাবে। কেন? ইনাদি সব থেকে বেশি মাথা খেয়েছিল ওই আকাশেরই। ওর সাথে মদ্যপ অবস্থায় ও সুযোগ নিয়েছিল, যৌন নিগ্রহ চালায় আকাশের উপরে। তুমি জানো, কেদারনাথ থেকে ফিরে আকাশ আমাকে সব জানিয়েছিল। এই এনার কথায় বাধ্য হয়ে শ্রদ্ধার সাথে তড়িঘড়ি করে সম্পর্কটা করতে হয় আকাশকে, নইলে এনাদি ফেসে যেত। আমার সুইসাইডের চেষ্টার কারণে নিজের ইমেজ রক্ষার জন্য এনাদি আবার খেলনার মতন আমাদেরকে ব্যবহার করলো। আমাকে একটা মোটা টাকা সাহায্য করে, আর আকাশকে আমাদেরই ল্যাবের একটা মেয়ে ধরিয়ে দেয়, যাতে সমস্ত প্রশ্নের মুখে আকাশ পড়ুক। আমার কিন্তু মনে হয় না আকাশ শ্রদ্ধার সাথে শুধু এনার জন্য বাধ্য হয়ে থাকে। ও নিজেরও নিশ্চয়ই একটা টান আছে। সে এখন থাকতেই পারে। কথাটা বলে অয়ন্তিকা চুপ থাকে। বুঝতে পারলাম যে আমার কথায় আঘাতপ্রাপ্ত হয় অয়ন্তিকা। আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, দেখো অয়ন্তিকা, ঠিক ভুল যাই হয়ে যাক না কেন, এনাক্ষী ঘোষের কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর অয়ন্তিকার সাহায্য নিয়ে আমি এনার ঘনিষ্ঠ হওয়ার এবং এনার সুনজরে আসার মুহূর্ত খুঁজতে শুরু করলাম। ময়ূরীর সাথে দেখা সাক্ষাৎ কম হতে শুরু করলো। ময়ূরীও আমাকে এড়িয়ে যেত শুধু। ময়ূরী আমাকে অনেক চওড়া চওড়া কথা লিখে পাঠায়, ফোনে মেসেজ করে, চরিত্রহীন মানুষ, সুবিধাবাদী, এই সমস্ত নানান কথা। আমি জানতাম ময়ূরী কতটা আহত হবে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি কার্যত ময়ূরীর থেকে দূরে দূরে থাকতে শুরু করলাম। এনার মানসিকভাবে ঘনিষ্ঠ হওয়ার পরেও আরও একটা উপায় ছিল। এই বিষয়টা একদিন আচমকা আবিষ্কার করে ফেলেছিলাম। অয়ন্তিকা আমাকে এখনও অবধি খুব জোর এনার মেজাজ, ওর অবস্থান, ব্যক্তিগত টুকটাক বিষয়ে আগাম খবর জানাতো, কিন্তু এনার পছন্দ অপছন্দ জানার জন্য আমি নিজেও ওকে ক্রমাগত পর্যবেক্ষণ করতাম। একটা অদ্ভুত মানসিক পরিস্থিতি আমার। আমি খুব মন দিয়ে সারাদিন এনাকে চোখে চোখে রাখতাম। ওর সুবিধে অসুবিধে সবটাই খুঁটিয়ে বিশ্লেষণ করতাম। আমি যা হোক করে একবার এনার মনের ভেতরে প্রবেশ করতে মরিয়া হয়ে যাই, কারণ মনের ভেতরে একবার প্রবেশ করতে পারলেই এনা আর কিচ্ছু করতে পারবে না। এনাকে কোনো মতে সরাতেই হবে, ওকে বেঁচে থাকতে দেওয়া যাবে না। খুবই উদ্ভট মানসিক যাতনার সম্মুখীন হয়েছি আমি। এদিকে এনার জীবনের যাবতীয় খুঁটিনাটি জানার প্রচেষ্টা করছি, আর অন্যদিকে এই মানুষটাকে খুন করার কথা ভাবছি। না, কাজটা মোটেও সহজ হবে না। এনা শারীরিকভাবে ভীষণ পিপাসার্ত, সেটা টপকে মানসিক শূন্যস্থান খুঁজে পাওয়া একটু কঠিন। কিন্তু একদিন আমাকে চমকে দিয়ে এনা নিজে থেকেই বলে, অসীম, তোমার কবিতা ভালো লাগে? হ্যাঁ, তা লাগে বই কি, কিন্তু আজকে হঠাৎ কবিতার কথা উঠল? কিছু না। আচ্ছা, তোমার সাথে ময়ূরীর সম্পর্ক কেমন এখন? নেই বললেই চলে এখন। তুমি সত্যি করে বলো তো, তোমার আমার সাথে সময় কাটাতে ভালো লাগে? লাগে। তা বিয়ে থার কথা চিন্তা করছো কিছু? কাকে? না, মানে ইন জেনারেল একটা স্থায়ী সম্পর্ক। না। ঠিকই বলেছ, না ভাবাই ভালো অসীম। আমাদের মতো স্কলারদের এই পোড়া দেশে বিয়ের মতো সুখের কথা না ভাবাই ভালো। আমাদের জীবন নিয়ে ব্যক্তিগত অনুভূতির কোনো জায়গা নেই। কবিতার কথা জিজ্ঞেস করলে কেন? ও হ্যাঁ, যেটা বলার ছিল, আচ্ছা তুমি ফটোগ্রাফি করো তো? আমাকে একটা ফটো তুলে দাও না প্লিজ, একটা স্ট্যাটাস দেব আমার পছন্দের একটা কবিতার ক্যাপশন দিয়ে। আমি ফটোগ্রাফার সেটা জানলে কেমন করে? এটা তো এই ইনস্টিটিউটে খুব একটা কেউ জানে না। এ বাবা, অয়ন্তিকাকে আমার পেছনে গোয়েন্দার মতন লাগিয়ে আমার পছন্দ অপছন্দ, আমার অবস্থান সব জানার চেষ্টা করো, আর আমি তোমার ব্যাপারে এইটুকু জানতে পারি না। থাক। আসলে এনা, তোমার সাথে দেখা হওয়ার পর ধীরে ধীরে কেন জানি না তোমার জন্য দুর্বলতা জন্মাতে শুরু করে। তাই তোমার সম্পর্কে জানার জন্য, তোমাকে আরো ভালো মতো বোঝার জন্য আমি অয়ন্তিকাকে বলেছিলাম গোপনে তোমার খোঁজ খবর করতে। অয়ন্তিকা তো গোপনেই সব কিছু করছিল, কিন্তু কি বলো তো অসীম, এই এদের নিয়ে তো আমার সারাদিন চলে।
তাই সামান্যতম আচরণের পরিবর্তনও আমি খুব সহজে ধরতে পারি। অয়ন্তিকার প্রয়োজনের থেকে বেশি আপন হওয়া, ঘন ঘন আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, এসবে নজর রাখা, সবটা দেখে আমার সন্দেহ হয় জানো তো। সাথে দেখি তোমারও আমার প্রতি এত দরদি মনোভাব। ব্যাস, দুয়ে দুয়ে চার করলাম শুধু। দেখতাম যে অয়ন্তিকাকে ঠিক যেমন যেমন আমি নিজের পছন্দের কথা বা কোনো ব্যক্তিগত বিষয়ে জানাই, তা কাকতালীয়ভাবে কিভাবে যেন তুমি জেনে যাও। বেশ, আমার ইন্টেনশন তাহলে তোমার কাছে পরিষ্কার, তাই তো? সত্যিই কি পরিষ্কার? আমাকে আবার খুন করার চক্রান্ত করছো না তো? চলো এনা, তোমার একটা পোর্ট্রেট ছবি তুলে দিই। হ্যাঁ, এখানে এই ল্যাবের ভেতরে? হ্যাঁ, দেখোই না, ভালো লাগবে। অনেক কসরত করে একটা সুন্দর ছবি তুলে দিলাম এনার। এনা সেটা দেখে মনে হয় সত্যি মুগ্ধ হয়েছিল। এনার চোখ দুটো এই প্রথমবার যেন একটু নমনীয় দেখলাম। রুক্ষতা এবং সংরক্ষণশীলতার যে বেড়াজাল সে প্রতিনিয়ত নিজের আশেপাশে দিয়ে রাখে তা আর নেই। শরীরী ভাষায় লালসার অঙ্গীকারও নেই। রয়েছে শুধুই আমার প্রতি নিরঙ্কুশ শ্রদ্ধা এবং প্রশংসা। ছবিগুলো ভীষণ সুন্দর অসীম। কথাটা বলতে বলতে এনার চোখে যেন জল চলে আসে। আমি ওই এক বিন্দু জলের মধ্যেই আমার এনার মনের ভেতরে ঢোকার প্রবেশপথ দেখতে পাচ্ছিলাম। এনা অস্বস্তিতে পড়ে গিয়ে চোখের জল মুছে উঠতেই যাচ্ছিল। আমি তখনই ওর হাতটা ধরে ওকে থামাই, ওর কোমরে আলতো করে হাত দিয়ে ওকে কাছে টেনে নিই। এনা আমার হাবভাব দেখে খানিকটা বিস্মিত হয়ে যায়। হঠাৎ শ্রীময়ী ঢুকে আসে ল্যাবে। আমাদের প্রেমালাপে বাধা পড়ে। এনার থেকে তখনকার মতো বিদায় নিয়ে আমি সোজা ময়ূরীর ল্যাবে আসি। ময়ূরী দেখি ল্যাবে কম্পিউটারের সামনে বসে কোনো কাজ করছিল। আমাকে দেখে উঠে দাঁড়ায়, আমার কাছে আসলো। আমার ঠোঁটের কাছে এসে স্নিফার কুকুরের মতো গন্ধ শুকতে থাকে। আমার শরীরে এখনও এনার উগ্র পারফিউমের গন্ধ পাওয়া যাচ্ছে। ময়ূরী খুব জোরে আমাকে হঠাৎ একটা চর কষায়। গেট আউট আই সেড। ময়ূরী, আমাকে অয়ন্তিকার সাথে কথা বলতে হবে। কেন? কি চাও আবার? অয়ন্তিকাকেও খেতে চাও? লজ্জা করে না তোমার অসীম? হ্যাঁ, ঠক জোচ্চর। এতদিন তোমার সব প্ল্যানিং ছিল, তাই না? আমার সাথে অভিনয় করলে নাকি মজা নিলে তুমি? তুমি বুঝবে না ময়ূরী, অয়ন্তিকা কোথায় সেটা আমাকে বলো। হো, অয়ন্তিকাকে এখন এতটাই প্রয়োজন তোমার? আমি জানি না কোথায় ও। বেরিয়ে যাও এই ল্যাব থেকে, বেরিয়ে যাও এক্ষুনি। ময়ূরীর চেঁচামেচি দেখে আমি ল্যাব থেকে বেরিয়ে করিডোরে এলাম। ঠিক তখনই দুর্নিবার আর অয়ন্তিকার সঙ্গে দেখা হয়ে যায়। ওদের দুজনকে নিয়ে আমি লাইব্রেরিতে আসি। অয়ন্তিকা, বলছি আকাশের সাথে কথা হয়েছে? না, এখনো সেইভাবে কথা বলার সুযোগ পাইনি। হ্যাঁ, বলেছিলাম তোমায়, এনাকে আকাশ ভয় পায়, ওনাকে প্রতিশোধ পরায়ণ, এসব কথার কথা শুধু। দুর্নিবার আমার কথাটা কেটে বলল, নাও হতে পারে অসীমদা, আমরা সবাই এনাদির জন্য কোনো না কোনোভাবে ফেসেছি। আমাদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছে। আকাশ এত মদ খায় কেন জানো অসীমদা? ভেবে দেখেছো তো আমাদের মতো সাধারণ স্কলার হয়ে এত মদ্যপানের কেন প্রয়োজন? আজ 4 বছর হতে চলে আকাশের সঙ্গে আকাশের বাবার সম্পর্ক খারাপ। তারপর আমাদের বেতনের অবস্থা তো তুমি জানোই। এই অবস্থায় এনাদি আকাশকে আর্থিকভাবে অনেক সাহায্য করেছে, তাই ও এখন নিজেও এনাদির বিছানা গর্তে পড়ে গেছে। এইটাই। বুঝতে পারছি সবটাই, কিন্তু আকাশ কি আমাদের প্ল্যানের সাথে জুড়বে? আরে তুমি বলোই না অসীমদা, আমি আর দুর্নিবার তো তোমার পাশে আছি। প্রয়োজন হলে আকাশকে না হয় আমরা একদিন ডেকে কথা বলে নেব, কিন্তু তার আগে বলো প্ল্যানটা কি? দেখো অয়ন্তিকা, এনা কিন্তু টের পেয়ে গিয়েছে যে আমি তোমাকে ওর পেছনে নজরদারি করার জন্য পাঠিয়েছিলাম। তাই এরপর আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। তুমি এনাদিকে মেরে ফেলতে চাও না? অয়ন্তিকার এমন সরাসরি প্রশ্নে আমি আর দুর্নিবার দুজনেই চমকে যাই। অয়ন্তিকা আরও বলে, হ্যাঁ, তুমি তাই চাও অসীমদা, আমি বুঝতে পারি। কথাটা বলে অয়ন্তিকা একটা মুচকি হাসি দেয়। ঘরের মধ্যে চূড়ান্ত নিস্তব্ধতা এখন। দুর্নিবার ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আরে তোমরা এসব কি বলছো? আমি তো ভাবলাম সামান্য অসুস্থ করে তুলবে বা অন্যরকম কোনো ক্ষতি। তোমরা একটা মানুষকে মেরে ফেলবে তোমরা? আরে যদি তোমায় 2 কোটি টাকা দেওয়া হয় দুর্নিবার, হ্যাঁ ভেবে দেখো তো একবার। বেতনের আটকে যাওয়া টাকা এবং গবেষণার ঘষে যাওয়া উদ্দেশ্যহীন জীবন থেকে চিরতরে মুক্তি পাবে। ভেবে দেখো। এনাদিকে সরানোর জন্য এতগুলো নগদ টাকা তুমি বা পাচ্ছ কোথা থেকে? এনাকে সরানোর জন্য নয়, আসলে একটা চাইনিজ কোম্পানি আমাকে এমনি টাকাটা দেবে, আমি চেয়ে নেব। আর ওই টাকাটাই
আমাদের ব্যবহার করতে হবে এনাকে সরাতে। ওরা আমার ফিরচারি সংক্রান্ত কিছু গোপনীয় তথ্য চায়, আর সেটা করার জন্য যা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন সেটা একমাত্র এনার দ্বারাই সম্ভব। কিন্তু এনা আমাকে হুমকি দিয়ে রেখেছে যে ওর সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে ফিরচারিসের সমস্ত পেটেন্ট আমাকে এনার বাবার কোম্পানির হাতে তুলে দিতে হবে। আর আমি এনার মতো মানুষের হাতে ফিরচারিস তুলে দিতে পারি না, উচিত নয়। আচ্ছা, চাইনিজ কোম্পানির টাকাটা তো তুমি এনাদিকে সরাসরি দিয়েই দিতে পারতে, তাই না? হ্যাঁ পারতাম, কিন্তু আমার মনে হয় এনার বেঁচে থাকা উচিত নয়। তাহলে এখন কি অবস্থা? এনার বিশ্বাস ধীরে ধীরে অর্জন করছি। ও ধীরে ধীরে বিভিন্ন রকমভাবে আমাকে পরীক্ষা করার চেষ্টা করবে, আমার ভালোবাসার অভিনয় সততা যাচাই করার চেষ্টা করবে ও। আমি সেখানে ওর সাথে অভিনয় করলেও আমার মনে হয় না ওর বোঝার কোনো সাধ্য আছে। এরপর আমি ওকে ইমোশনালি ভার্নারেবল করে একটা গুরুতর মানসিক ধাক্কা দেব। কিভাবে অসীমদা? ভালোবাসাটা হঠাৎ কেড়ে নিয়ে। মানে? এনাক্ষীর মতন মেয়ে চাহিদা বোঝে, আকাঙ্ক্ষা বোঝে, কিন্তু ত্যাগ বোঝে না। ভালোবাসা ওদের কাছে একটা মন খুশি রাখার খেলনা মাত্র। কিন্তু হঠাৎ এত স্বাদের খেলনা যদি দুম করে ভেঙে যায়, তাহলে রাগ হওয়ার আগেও প্রথমে প্রচুর বিষাদ আসবে ভরে ভরে, বিশ্বাসঘাতকতার বিষাদ। আর এত বিষাদে মানুষ বিহ্বলা দুর্বল হয়ে পড়ে সাময়িকভাবে। আর আমাদের ঠিক তখনই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যদি এনাদি আচমকা ক্ষিপ্ত হয়ে যায় এবং পুরো প্ল্যানটা যদি ব্যাকফায়ার করে? হ্যাঁ, তা হতে পারে, কিন্তু এটুকু রিস্ক নিতেই হবে। আমার মানুষের আচরণ নিয়ে যা পর্যবেক্ষণ, তাতে মনে হয় না প্রথমেই ও খেপে যাবে, প্রথমে এনা ধাক্কাই খাবে। কিভাবে সেটা তুমি করবে অসীমদা? তুমি ময়ূরীদিকে সবটা জানাচ্ছ না কেন? তুমি তোমার সিনিয়রকে আমার থেকেও ভালো মতো চেনো অয়ন্তিকা। ময়ূরী আদপেই খুব আদর্শবান প্রকৃতির মেয়ে। ও আগে থেকে সব জানতে পারলে কিছু না কিছু বাধা সৃষ্টি করবে। কিন্তু ময়ূরী আমাদের ট্রাম্প কার্ড। ইন প্রসেস, উইদাউট নোয়িং এনিথিং ও আমাদের সাহায্য করবে। ময়ূরীদিকে তুমি ফেরাতে পারবে? যেভাবে তাড়ানো হলো তোমাকে ল্যাব থেকে। আমি তো চেয়েছিলাম যে ময়ূরী এটা করুক আমার সাথে। মানে? দেখো, ময়ূরী ভীষণ সহজ সরল মানুষ। আমার সাথে যতই রুক্ষ ব্যবহার করবে ততটাই আক্ষেপ করবে, খারাপ লাগবে, ওর ভেতরে অনুতপ্ত হবে, নিজেকে প্রশ্ন করবে। এইসব করতে করতেও নিজেও কোনো না কোনো দিন কোনো অছিলায় আমার কাছে আবার আসার চেষ্টা করবে। অয়ন্তিকা, আমি ময়ূরীকে ভালোবেসেছি। আমি জানি অনুতাপকে কাজে লাগাতে পারলে মানুষকে দিয়ে অসাধ্য কাজও করিয়ে নেওয়া যায়, যেটা কিন্তু গান পয়েন্টে মানুষকে দিয়ে করানো যায় না অয়ন্তিকা। তাহলে তুমি কাকে কাকে প্ল্যান বলেছো? এই তো তুমি, দুর্নিবার আর আকাশই থাকুক আপাতত। শ্রদ্ধা শ্রীময়ী যেন কোনোভাবে ব্যাপারটা জানতে না পারে। যদি আকাশ আমাদের প্ল্যানে জুড়ে যায়, ব্যাস, আর চিন্তা নেই। আকাশকে বোঝানোর দায়িত্ব আমার অসীমদা। তুমি শুধু বলো কত টাকা দিতে পারবে। তোমরা প্রত্যেকে 2 কোটি টাকা করে পাবে। তুমি এনাদিকে সরাবে কেমন করে? প্ল্যানটা তো বলো। দেখো, আজ থেকে 4 মাস পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা সায়েন্স কনফারেন্স আছে। আমরা সবাই চেষ্টা করব এই কনফারেন্সে যাওয়ার। এনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ময়ূরীকে নিয়ে যাওয়ার দায়িত্ব অয়ন্তিকার। দুর্নিবার আর আকাশ পিরানহা সলিউশন একটা কেমিক্যাল বোতলে নিয়ে যাবে লুকিয়ে। এবার আমরা কনফারেন্সে গিয়ে অভিনয় করব যে যার মতন। আমি ময়ূরীর সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াবো, যাতে এনার মনে একটা ভয় বা আশঙ্কা সৃষ্টি হয়। আর সেই ভয় থেকেই ও কনফারেন্স থেকে বেরিয়ে ওর মামার কুহকিনী কটেজে যাওয়ার কথা ভাববে। ও নিজেই আমাদের সবাইকে প্রস্তাব দেবে, জোর করবে কটেজে যাওয়ার জন্য। আমাদের শুধু চুপ করে ওর সব কথা শুনে যেতে হবে। আমি 2 মেয়ের টানাপোড়েনের মাঝে থাকব। কনফারেন্স থেকে পারলে এমন কাউকে আমাদের সাথে নিয়ে আসবো যে আমাদের ইনস্টিটিউটের নয়, যাতে একটা নিরপেক্ষ সাক্ষ্য প্রমাণ থাকে প্রত্যেকটা বিষয়ের। এরপর যখন সবাই আমরা কটেজে পৌঁছবো, আমি এনাকে মানসিকভাবে নির্যাতন করব। জানাবো যে আমার ওর সম্পর্কটা আদপে একটা মিথ্যা। এনা অবভিয়াসলি প্রথমে এটা মেনে নেবে না, কিন্তু ওই যে প্রথমে ওর মনে যে বিষাদ আসবে, আর সেই বিষাদটাই আমাদের গ্রিন লাইট। ও কাউকে ফোন করতে পারবে না, কারণ জঙ্গলের জায়গায় জায়গায় ছোট জ্যামার লাগিয়ে দেব। আর ওর কটেজের চাকর বাকুরদের সাথে আলাদা করে কথা বলে নিয়েছি। গিরিধারী নামে এর একটা কেয়ারটেকারের সাথেও আমার ব্যবস্থা করা হয়ে গেছে। সুতরাং সেই রাত্রে বিষাদগ্রস্ত এনাকে ফিরচারিসের একটা ইঞ্জেকশন দিয়ে শেষ করে ফেলতে হবে। তারপর দুর্নিবার আর আকাশ এনার দেহটা কটেজ থেকে দূরে একটা গুহায় নিয়ে গিয়ে পিরানহা সলিউশন দিয়ে গলিয়ে নিশ্চিহ্ন করে ফেলবে। অসীমদা। হ্যাঁ বলো অয়ন্তিকা, কোনো প্রশ্ন আছে? আমি, দুর্নিবার, আকাশ, আমরা ধরা পড়ে যাব না তো? তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার। পুলিশ বা কেউ তোমাদের ধারে কাছেও ঘেঁচতে পারবে না। কেন?
কারণ আমার সব ছকে বাঁধা আছে। আমি ঘটনাটা এমনভাবে সাজাবো যেখানে খবরের কাগজে শুধু এনার নিখোঁজ বিজ্ঞপ্তি ছাপা হবে, এনার কোনো চিহ্ন পাওয়া যাবে না। ফিরচারিসের শেষ দুটো শিশি কোথায় অসীমদা? অয়ন্তিকার গলা ঠান্ডা হয়ে যায় আরও। ময়ূরীর মুখটা বাঁধা, মেঝের মধ্যে ছটফট করতে করতে গোঙাচ্ছে। আরুষ আমার পাশে এখন অজ্ঞান হয়ে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আমার মাথায় কোনো হিসেব মিলছিল না। আমি ঘামতে শুরু করি, বলি, অয়ন্তিকা, কি করছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? এখন দড়িটা খোলো প্লিজ। আকাশ পেছন থেকে তেড়ে এলো আমার দিকে। সালা জানোয়ার, বল বল কোথায় রেখেছিস শিশি দুটো? 5টা এনেছিলি। এনা, দুর্নিবার আর কেয়ারটেকারের শরীরে এক একটা করে গেলে বেঁচে থাকে আরো দুটো। কোথায় কোথায় সেই দুটো? হ্যাঁ, কেউ পাবে না সেগুলো। খুনি সালা, মানসিক বিকারগ্রস্ত জানোয়ার। আকাশ আমাকে গালাগালি দিতে দিতে আবার মারতে থাকে। চূড়ান্ত যন্ত্রণা লাগলেও আমি সব সহ্য করে যাচ্ছিলাম। অয়ন্তিকা কিছুক্ষণ পর আকাশকে থামিয়ে দেয়, আমাকে বলে, ময়ূরী তো এখন সবটাই শুনে নিয়েছে, তাই না অসীমদা? অয়ন্তিকা, বি কেয়ারফুল, বারণ করছি তোমাকে। কি চাও বলে দাও আমাকে, ভুল পদক্ষেপ নিও না। ভুল? অসীমদা, তুমি একটা দেশদ্রোহী। ফিরচারিসের বায়ো উইপন ফর্মুলেশন একটা চাইনিজ কোম্পানিকে বেচে দিতে চেয়েছিলে তুমি, আর তার বদলে মোটা অর্থ নিয়ে নিজের সম্পত্তি খাড়া করতে চেয়েছিলে। আর আমাকে তুমি ঠিক ভুল বোঝাতে এসেছো। এই ফিরচারিস না ছুঁয়েই দেখো, শ্রীময়ী, শ্রদ্ধা, ডক্টর সেন সব শেষ হয়ে গেল। অয়ন্তিকা আমাকে কথাটা বলে নিয়ে ময়ূরীর দিকে ঘুরে যায়, বলে, শোনো ময়ূরীদি, তোমাকে বলি, তোমার এই প্রেমিক আসলে মস্ত বড় একটা ঠগ। কিভাবে? শোনো তাহলে। এই কটেজে আসার আগে থেকে আমাকে, আকাশকে আর দুর্নিবারকে টাকার লোভ দেখিয়ে কাজে লাগায়, এনাদিকে খুন করার প্ল্যান করে। সেই অনুযায়ী কাজ হয়ে যাওয়ার পর এই কটেজ থেকে কলকাতা ফিরে গিয়ে আমরা সবাই হাতে হাতে নগদ 2 কোটি টাকা পেতাম। সত্যি বলতে ইনাদি মরে যাওয়ায় আমাদের কিছু যায় আসে না, কিন্তু অসীমদা যে শুধু এনাদিকে মারার প্ল্যান করেনি, অসীমদা আমাদের সবাইকে মারার প্ল্যান করেছিল। চিন্তা করো না ময়ূরীদি, অসীমদা যেরকম স্বার্থপর মানুষ, তোমাকেও ছাড়তো না। অয়ন্তিকা আবার আমার দিকে ফিরে তাকিয়ে বলে, এত স্বার্থপর তুমি হতে পারো অসীমদা? বলো, ফিচার্সের ভায়াল দুটো কোথায়? তোমরা ভুল করছো অয়ন্তিকা, আমি এনাকে মারিনি। কেন মিথ্যে বলছো অসীমদা, কেন? পরশু রাত্রে এনাদের ঘরে আমি, তুমি, আকাশ 3 জনেই তো ছিলাম। এনাদিকে আমাদের চোখের সামনে তুমি মুখ চেপে ফিচার্সের নোট দিতে গেলে, কিন্তু এনাদি তো শেষ মুহূর্তে বন্দুক বার করে সবাইকে ঘর থেকে বের করে দেয়। তারপর আমরা সবাই আকাশের ঘরে অপেক্ষা করতে থাকি। শ্রদ্ধা জেগে থাকার জন্য আকাশ কিছুতেই নিচে নামতে পারছিল না, আর ওদিকে দুর্নিবারও শ্রদ্ধার ঘরে পাঠাতে পারছিল না। তুমি তো কি সুন্দর আরুষের অ্যালিবাই তৈরি করার জন্য আমাদের ঘরের দায়িত্ব দিয়ে নিজে ঘুমাতে চলে গেলে। আর এদিকে মাঝরাতে আমি নিচে নামতে গিয়ে শুনতে পেলাম এনাদি শ্রদ্ধার সাথে কথা বলছে। আমি সাথে সাথে আকাশকে ঘরের জানলা দিয়ে পাইপ দিয়ে নিচে নামার জন্য বাগানের দিকে চলে যেতে বলি। হিসেব মতোই এনাদি কটেজ ছেড়ে পালাতেও শুরু করে, আর তারপর আকাশ আর দুর্নিবার দুজনে তাড়া করে এনাদিকে ধরেও ফেলে, আর তারপর ফিরচাসের ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর গুহায় নিয়ে গিয়ে ওর দেহ পিরানার সলিউশন দিয়ে গলানো হয়। কোথাও একটা ভুল হচ্ছে অয়ন্তিকা, আমার মনে হয়। আকাশ তো দেহ গলানো দেখতে পারবে না বলে চলে এলো, দেহটা একা দুর্নিবার গলিয়েছে। সব কিছু প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু তারপর আমি এনাকে বিভিন্ন জায়গায় দেখতে পাই, আমি ওর আওয়াজ শুনতে পাই। বিশ্বাস করো, ও মরেনি। প্রলাপ বকছো আমার সাথে? হ্যাঁ, আকাশ তো নিজে এনাদির ঠান্ডা শরীরটা জঙ্গলে নিয়ে গিয়েছিল। এনাদির চোখের মনি সাদা ছিল এবং তৎক্ষণাৎ পক্ষাঘাত হয়ে মারা গিয়েছিল। না অয়ন্তিকা, তুমি এখনো ফিরচারিসের ক্ষমতাটা জানো না। আমি পুরোটা বোঝাতে পারবো না, কিন্তু আমি এটুকু জানি যে এটার কোনো সীমাবদ্ধতা নেই। কি কি করতে পারে এটা আমি জানি না। আমার বিশ্বাস আমি এনাকে মারতে পারিনি। দুর্নিবারকে আমি বিশ্বাস করি না। আকাশ, তুমি বলো, তুমি এনার দেহ গলানো দেখেছো? দেখোনি তো? তাহলে কিছু একটা গন্ডগোল হচ্ছে।
আমি কথাটা শেষ করার সাথে সাথে আমার চোখের সামনে দিয়ে একটা ছোট সার্জিক্যাল ছুরি অয়ন্তিকার গলায় বিদ্ধ হয়ে যায়। ফিনকে দিয়ে কিছুটা রক্ত আমার মুখে এসে ছিটকে লাগে। আকাশ পেছন থেকে কিছু বোঝার আগেই আততায়ী ছুরিটা অয়ন্তিকার গলা থেকে বার করে আকাশের কপালের দিকে ছুঁড়ে মারে। ছুরিটা আকাশের কপালের ভেতরে গেঁথে যায়। ওর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। আরুষ মাথার চুল ঠিক করতে করতে এবার উঠে দাঁড়ায়, আকাশের কাছে যায় এবং মৃত আকাশের চুলের মুঠি ধরে মাথাটা সোজা ওর কপালে বিঁধে থাকা ছুরিটা বার করে। আরুষের হাতে এখন 1 আঙুল লম্বা একটা ছুরি। খুব সম্ভবত এই ছুরিটা দিয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করে নিজেকে অগোচরে বাঁধন মুক্ত করে। অয়ন্তিকাও তখন মাটিতে শুয়ে ছটফট করছে। ওর গলার ফুটো দিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরোচ্ছে। বোঝা যাচ্ছে যে কিছু বলার চেষ্টা করছে বা কষ্ট হচ্ছে ওর। কই মাছের মতন ছটফট করছে। 2 চোখ বিস্ফারিত হয়ে আছে ওর। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না বোধহয় অয়ন্তিকা। আরুষ ছুরিটা দিয়ে অয়ন্তিকার কাছে আসে, ওর চুলের মুঠি ধরে ওকে চিৎ করে শোয়ায়। তারপর 2 হাঁটুর মাঝখানে ওর মাথাটা চেপে ধরে চোখের মধ্যে বিদ্ধ করে ছুরিটা। আমি দেখছিলাম ছুরির প্রথম 2 কোপেই থরথর করে শুধু কেঁপে উঠল অয়ন্তিকা শেষবারের জন্য। সারা ঘরে এখন শুধু মাংস কাটার মতো আওয়াজ শোনা যায়। আরুষ ছুরি চালিয়ে ক্লান্ত হয়ে গেলে অয়ন্তিকার শরীরটা ঠেলে সরিয়ে দেয়। ময়ূরী এই বৃহৎ দৃশ্য দেখে বমি করছিল দেখলাম। অয়ন্তিকার মুখটা ক্ষতবিক্ষত হয়ে গিয়ে ওকে চেনার আর কোনো উপায় ছিল না। আমি হতবাক হয়ে আরুষকে জিজ্ঞাসা করলাম, আরুষ কে তুমি? কে তুমি আরুষ? আরুষ জবাব দেয় না, শুধু হাসতে থাকে, পাশবিক একটা হাসি। উপরতলার সিঁড়ির কাছে কার একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ করে কেউ আস্তে আস্তে পা টিপে টিপে নিচে নামছে। সিঁড়ির ধাপের সাথে সাথে আরুষের হাসিটাও ইঙ্গিতপূর্ণ হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে দেখলাম সিঁড়ি দিয়ে নেমে আসছে এনা। এটা কি সত্যি এনা, নাকি এখন আমি হ্যালুসিনেট করছি? আমার রক্তচাপ যেন বেড়ে যায়। এনার মুখে একটা সরল হাসি দেখতে পাচ্ছি। আমি ওকে দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়ি। বাঁধনমুক্ত হওয়ার জন্য দড়ি ধরে টানাটানি করতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। এনা এগিয়ে আসে আমার দিকে, তারপর একটা চেয়ার টেনে বসে পড়ি। গালে হাত দিয়ে বলে, কি ব্যাপার অসীম, এখনো ভূত দেখছো? না, এটা ভ্রম নয়, এটা সত্যি এনা। কিন্তু কিন্তু কি করে সম্ভব সেটা শুধু বুঝতে পারছি না। আমি নিজে হাতে সব কিছু যে প্ল্যান করলাম, তাহলে কে বিশ্বাসঘাতকতা করলো? তাহলে কি আকাশ? কারণ 99% বিশুদ্ধ তরল ফিরচারিসের ইঞ্জেকশন তো আকাশের হাতে আমিই দিয়েছিলাম। ফিরচারিসের শেষ ভায়ালগুলো কোথায় অসীম? এনা, আমি ময়ূরীর দিকে তাকালাম। ও আমার থেকেও বেশি বিভ্রান্ত, কিন্তু ওর চোখ দেখে বুঝতে পারছি ও এখনো আমাকে ভরসা করে, এখনো হয়তো বিশ্বাস করে যে আমি ভালো মানুষ হতে পারি। ওর এমন দৃষ্টি দেখে নিজের উপরে লজ্জা হয়। আমি এনার দিকে ফিরে তাকিয়ে বললাম, এনা দেখো, তোমার যা শত্রুতা আমার সাথে, তুমি ময়ূরীকে কিছু করো না প্লিজ। ওলে বাবালে, আমার সোনা প্রেমিক গো, কি প্রেম, কি প্রেম তোমাদের মধ্যে প্রেমটা। আচ্ছা অসীম, অসীম তোমার কি মনে হয় ময়ূরী এতটা নির্দোষ বলো? হ্যাঁ, কিছু জানে না, কিচ্ছু বোঝে না, একদম কুবেচারি, তাই না? তবে এটা জেনে রাখো সোনা, এই মেয়ে ছেলেটাই কিন্তু তোমাকে বাঁচানোর জন্য একটা নকল ছিরকুট পুলিশ অফিসারকে জমা দেয়, যেটা আমার লেখাই নয়। এবার তুমি জেনে বুঝে ওকে এমন বেচারি সাজাচ্ছ না এটা তোমাদের কাকতালীয় ঘটনা, সেটা তোমরা পাহাড়ের খাদে বসে চিন্তা করো বরং। হ্যাঁ, আমি কোনো কথা বলি না, চুপচাপ থাকি। এনা পকেট থেকে একটা পিস্তল বার করে আমার দিকে তাক করে বলে, ফিরচারিসের শিশি 2 অসীম, ইমিডিয়েটলি গিভ দ্যাম টু মি। এনা তুমি কি করে বেঁচে উঠলে? আমাকে আগে উত্তর দাও। আমার প্ল্যান তো একদম ছকে বাঁধা ছিল, তাহলে গন্ডগোলটা কিভাবে হলো? এই আরুষ তোমাকে সাহায্য করেছে নিশ্চয়ই। আরুষ কারোর অধীনে কাজ করে না অসীম। আরুষ, ওয়েট, ওকে বলতে দাও না কি আছে। না, তোমাদের দেখে বোঝা যায় তোমরা কতটা ধূর্ত। একসাথে কাজ করে তোমরা এতজনের খুনের ভাগিদার হলে। উমা, তুমি যে আমাকে খুন করতে চেয়েছিলে সেবেলা, আর শ্রদ্ধাকে তো সবার সামনেই তুমি খুনটা করলে অসীম। আমার হাতে তো কারোর রক্তের দাগ লেগে নেই। হ্যাঁ হ্যাঁ, এসব কথার কথাই না, তুমি ভালো মতোই জানো একটা ফিরচারিসের পেটেন্ট আর ফর্মুলেশনের জন্য তুমি নিজের মানুষদের সাথে এমন করতে পারলে। অসীম, তুমি ভুল বলছো। আসলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমিও তো যৌন নিগ্রহে আসক্ত হয়ে আমার সাথে মিশলে বলো।
ভালোবাসার ছলনা করলে, ময়ূরীকে বিছানায় ব্যবহার করার পর আমাকেও তো করতে চেয়েছিলে। হ্যাঁ, তুমি আমাকে ঠকালেও অসীম, আমি কিন্তু তোমায় ঠকাইনি। তোমায় জানিয়ে রাখি, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। তোমার ইচ্ছে মতো ন্যানো রোবট টেকনোলজি আমি বসিয়েছিলাম ফিউচারিসের বাহক হিসাবে, যা রক্তের সাথে মিশে গিয়ে অদৃশ্য হয়ে দিনের পর দিন শরীরের ভেতরে থেকে যেতে পারে এবং দূরে কোনো রিমোটের সাহায্যে এক নিমেষে সেই রোবটগুলো রক্তে ফিউচারিস মিশিয়ে দিয়ে প্রাণনাশের পর্ব শুরু করার ক্ষমতা রাখে। তোমার স্বপ্নের বায়ো ওয়েপন অসীম, যার নাম তুমি দিয়েছিলে অ্যাটলাস 46, আমাকে ছাড়া সম্পূর্ণ হতো। হ্যাঁ, তাও সেই আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করলে তুমি তো। কিন্তু দুঃখের বিষয় কি জানো, যে চাইনিজ কোম্পানি থেকে তোমাকে গবেষণার জন্য টাকা পাঠানো হতো, সেই কোম্পানি থেকেই আরুষকে আন্ডার কভার এজেন্ট হিসেবে পাঠানো হয়। আরুষের কাছ থেকেই আমি তোমার আর কোম্পানির চুক্তি, তারপর ডক্টর মোহান্তির ব্যাপারে সমস্ত কিছু জানতে পারি। সবটা বোঝার পর তোমার মতলব বুঝতে আমার দেরি হয়নি। ট্রাস্ট মি। আকাশ, অয়ন্তিকা, দুর্নিবারকে আমি আলাদা করে কোম্পানির মারফতই তোমায় না জানিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করাই, যাতে তোমাকে তোমার বিশ্বস্ত সৈনিকেরা যে কোনো সময় তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। ওরা তো জানতোই না তখনও যে গোপনে আমি কলকাঠিটা নাড়ছি। ওরাও আবার নিজেদের মতো তোমার ফিউচারিস তোমার থেকে ছিনিয়ে নিয়ে কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি করে। নেশা নেশা, অর্থের নেশা, আসলে সবটাই অসীম নেশা। অসীম, এই সবটাই তো তোমার বানানো ফাঁদ, তাই না? তুমি আমার সামনে ময়ূরীর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে, ভাবলে ভীষণভাবে আহত হব। হ্যাঁ হ্যাঁ, আহত হয়েছিলাম, মিথ্যে বলবো না। তবে আমাকে আর ময়ূরীকে ব্যবহার করার আনন্দে তুমি কিছু গোড়ায় গলদ করে বসেছিলে। তুমি গবেষণা করে একটা গবেষণাপত্রে বলেছিলে যে ফিউচারিসের কোনো অ্যান্টিডোট নেই বা সম্ভব না, কিন্তু তুমি জানাওনি যে কেন বানানো সম্ভব নয়। কিন্তু তুমি এটাও জানাওনি যে কী ধরনের পরীক্ষা করে তুমি বলেছিলে যে অ্যান্টিডোট বানানো সম্ভব না। তুমি তারপর এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড পোকার সাহায্যে ফিউচারিসের সমস্ত গাছ ধ্বংস করে দিয়েছ, যাতে আর কেউ এই ফিউচারিসের সন্ধান কোনো দিন না পায়। শুধু শেষ কিছু তরল ফিউচারিসের ভায়েল আর ফিউচারিসের গাছের সংরক্ষিত বীজ তোমার সাথে আছে। কি ঠিক বলছি তো? কিন্তু তোমার জন্য ন্যানো রোবট বানাতে গিয়ে অ্যাক্সিডেন্টালি একদিন ফিউচারিসের একটা ফর্মুলেশন আমি আবিষ্কার করে ফেলি, যা মৃত ইঁদুরকে 1 ঘন্টা পরেও জ্যান্ত করে তুলতে পারে। হ্যাঁ, সত্যি বলছি। কিভাবে পারে সেটা এখন আমার পেটেন্ট, কিন্তু আমি সক্ষম হয়েছিলাম। দেখো অসীম, আমরা দুজনে কেমন একে অপরের পরিপূরক। হ্যাঁ, ফিউচারিসের ব্যাধি এবং উপশম দুটোরই এখন জন্ম হয়ে গিয়েছে। একা তো আর ফল ভোগ করতে পারবে না তুমি অসীম, এখনো সময় আছে। শিশিগুলো দিয়ে দাও আমাদের। তুমি অ্যান্টিডোট বানিয়েছো? হ্যাঁ, ওই 1 মিলি মতন বানাতে পেরেছিলাম। তার অর্ধেক শুধু আমাকে ইনজেক্ট করা হয়, আর বাকিটা কোথায় ব্যবহার হয়েছে জানো? এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। অসম্ভবকে সম্ভব করাই তো ফিউচারিসের কাজ অসীম। হ্যাঁ, সিট ইয়োরসেলফ অসীম। দুর্নিবার আমার সামনে এসে দাঁড়ায়, একটা মৃত মানুষকে জ্যান্ত করে তুলেছে এই ফিউচারিস। না, এটা আমার কাছে মিরাকেল নয়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এনাক্ষী রহস্য এখন জেনে গিয়েছে। দুর্নিবার একদম সামনে এসে নিজে থেকেই বলতে শুরু করে, সেই দিন রাত্রে আকাশের আসার আগেই এনাদি আমাকে 4 কোটি টাকা অফার করে এবং অ্যান্টিডোটের শিশিটা আমাকে হাতে দিয়ে কটেজ থেকে বেরিয়ে যায়। এনাদি আমাকে তোমার প্ল্যান মতো চলার নির্দেশ দেয়। অসীমদা, যাতে তুমি এনাদির মৃত্যুর বিষয়ে আশ্বস্ত থাকো। কি করতাম আমি বলো তো? এতগুলো টাকা নিয়ে আমার
পরবর্তী বংশ আরাম করে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। আমাকে শেষমেশ এনাদির কথা মানতেই হয় অসীমদা। আকাশ তোমার প্ল্যান মতো এনাদির মুখটা পেছন থেকে চেপে ধরে ফিরচারিসটা পুরোটাই ইনজেক্ট করে দেয় ঘাড়ে, আর সাথে সাথে এনাদি মুষড়ে পড়ে মাটিতে। এনাদির বডিটা গুহায় আসার পর আকাশ যখন চলে যায়, আমি এনাদিকে অ্যান্টিডোটটা ইনজেক্ট করে দিই, আর এনাদি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যায়। আর তারপর আমি গিয়ে খাবার আর ওষুধ দিয়ে আসি। সব কিছু আমার প্ল্যান মাফিক চলতে থাকে। তোমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার খেলা শুরু হয়। প্রথমে আমি দুর্নিবারকে কিছু এমডিএমএ মানে সাইকেডেলিক ড্রাগের ট্যাবলেট দিই, যা দুর্নিবার কোনো না কোনো অছিলায় সকালের জল থেকে শুরু করে একটা সময় অন্তর অন্তর তোমাকে ভিড়ের মধ্যেই খাওয়াতে থাকে। তোমার যাতে সাইকেডেলিক ট্রিপ বুস্ট হয় তার জন্য সেদিন সত্যিই তোমার সামনে দিয়ে চা বাগানে দৌড়ে যায়। দুর্নিবার আমাকে দেখতে পেয়েও যেন পাইনি এমন অভিনয় করতে থাকে, কিন্তু তারপর বাকিটা তুমি যা করেছো নিজেই করেছো, তাতে আমাদের কোনো হাত নেই। নো, নট অ্যাট অল। আমার উদ্দেশ্য ছিল তোমাকে মানসিক বিকারগ্রস্ত প্রমাণ করা আর ফিরচারিস হাতিয়ে নেওয়া। সিম্পল। প্রথমটা তুমি খুব সহজেই করে দিয়েছো, সত্যি। তোমার খাবার জলে এমডিএমএ মেশাতে গিয়ে তোমার ভাড়া করা কেয়ারটেকারটা কিচেনে দেখে ফেলে। ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ঘাটতাড়া লোক, তাই জন্য এনাদির ওপর ব্যবহার করা ফিচারিস ইঞ্জেকশনটা ছুঁচ দিয়ে ওর ওপর প্রহার করার চেষ্টা করি, কিন্তু হাতাহাতির ফলে ইঞ্জেকশনটা আমার গায়ে ফুটে যায়। তারপরে দুর্নিবার রক্ষা পেলে তোমায় এমডিএমএ খাওয়ানোর ভারটা ছিল আমার কাঁধে। এনা গুহা থেকে ফিরে আসে, কালকে সারাটা রাত নিজের ঘরে মানে ওপরেই ছিল, কিন্তু তোমরা কেউ সেটা টের পাওনি, কারণ পেছনে লোহার বাঁকানো সিঁড়ি দিয়ে তোমাদের কাউকে সন্দেহ না করতে দিয়ে ও সোজা নিচের ঘরে চলে যায়। সকালে তোমরা বেরিয়ে যাওয়ার পর এনা এসে অ্যান্টিডোটের বাকিটা দুর্নিবারের শরীরে ইনজেক্ট করে দেয়। আমার প্ল্যানটা ছিল যে শ্রদ্ধা আর শ্রীময়ীকে আমি যাওয়া আসার পথেই শেষ করে দেব। সেতুটা ভেঙে যাবে, আশাটা সেরকমই করেছিলাম আর সেরকম ব্যবস্থাও করেছিলাম। তোমার মনে আছে হয়তো, সেতু পেরিয়ে আসার আগে আমরা সবাই সেতুর কাছে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। সবার অলক্ষ্যে কিছু রিমোট কন্ট্রোল পকেট ডিনামাইট আমি লাগিয়ে এসেছিলাম। ঝড়ে না ভাঙলেও আমার ডিনামাইটের বিস্ফোরণে সেই সেতু ভাঙতই। শ্রীময়ী সবচেয়ে সহজ টার্গেট ছিল। কুয়াশার মধ্যে ওর মুখটা পেছন থেকে চেপে ধরে চোখ শুদ্ধ মাথাটা গাছের ডালে 1 সেকেন্ডের মধ্যে গেঁথে দিলাম। বেচারি প্রতিবাদ করার সময়টুকু পাইনি, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রদ্ধা এসব দেখে ফেলেছিল। ব্যাস, আর ওকে আমি তাড়া করেছিলাম, তাই জন্য দৌড় লাগায়। কিন্তু আমি বোঝার আগেই দেখি তুমি ওর পিছু পিছু ধাওয়া করলে। খুব সম্ভবত তখনও তুমি শ্রদ্ধাকে এনা ভেবে হ্যালুসিনেট করেছিলে। ও, এত ভালোবাসো তুমি আমায় অসীম? আমি ভেবেছিলাম যে দুর্নিবার, অসীম আর ময়ূরী মিলে এনাকে খুন করার প্ল্যানটা করেছে, কিন্তু অয়ন্তিকা বা আকাশের ব্যাপারে এরা আমাকে জানায়নি। তাই তখন আমার হিসাব মেলাতে খুব অসুবিধা হচ্ছিল। ওদের সামনে অসাবধান হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাকে বেঁধে ওদের কোনো লাভই হলো না। ফিরচারিস তুমি পাবে না এরা। দেখা যাক, কিন্তু এত কিছুর পরেও তোমার ফিরচারিসের প্রতি এতটা প্রেম আসছে কোথা থেকে অসীম? আমার বাবার হেলিকপ্টার আর 8 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে। তারপর অফিসের ব্রিজমোহন আসবেন এই পাহাড় থেকে এক গাদা লাশ উদ্ধার করতে। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দাও শিশিগুলো কোথায়? অসীম, টেল মি ফাস্ট। এনা তুমি জানো না এই চাইনিজ কোম্পানি কেন আমার পেছনে লেগেছে? ও মা, জানি না তো। এতক্ষণ ধরে যে এত কথা বললাম, কিচ্ছু শুনতে পাওনি নাকি? কান খুলে শুনে নাও তাহলে। আমার বাবার কোম্পানির সাথে এই চাইনিজ কোম্পানির কথা হয়ে গেছে। এবার আমাকে শিশিগুলো দাও অসীম, শিশিগুলো দাও এবারে। আরুষ এগিয়ে এসে আমাকে চুলের মুঠি ধরে বলে, তোর সমস্ত ফর্মুলেশন গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখা আছে। আমি জানি তুই কোনো হার্ড কপি রাখিসনি, আমি সবটা জানি। এখনই তোর অ্যাকাউন্টটা এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটে খোল, আর এই যে এই ডকুমেন্টটা এটাতে সাইন কর, আর তোর সমস্ত পেটেন্টগুলো কোম্পানির নামে লিখে দে, কুইক।
আরুষ আমার দিকে একটা ট্যাবলেট এগিয়ে দেয়। আমি ট্যাবলেটের উপর থুতু ছিটিয়ে বলি, থু থু, না আমি আমি বলবো না। দুর্নিবার, শুধু তোর জন্য দেখা আকাশ, অয়ন্তিকা, শ্রদ্ধা, শ্রীময়ীর কি অবস্থা, তুই ক্ষমা পাবি না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও ক্ষমা পাবি না। দ্বিতীয় জীবন পেয়েছিস যখন, নষ্ট করিস না দুর্নিবার। ক্ষমার কথা তুমি বলো না অসীমদা, টাকাটা আমার খুব দরকার। তোমাকে যা বলা হচ্ছে চুপচাপ করো। আরুষ ধৈর্য হারিয়ে ময়ূরীর দিকে যায়। ময়ূরী চুলের মুঠি ধরে একদম চোখের কাছে ছুরি ধরে বলে, অসীম, তুই বলেছিলিস না তুই ফিরচেরিস ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসিসনি? সেটা প্রমাণ করে এইবারে। আমি ময়ূরীর চোখ দুটো দেখছিলাম। ওর মণি দুটো একদম স্থির হয়ে আছে ছুরির ফলার কাছে। মাঝে মাঝে উত্তেজনায় অল্প কেঁপে উঠছে। এখনো সময় আছে অসীম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। এতে আমাদের সকলেরই লাভ। যা খুশি করে ফেলবে না, আমি তোমার হাতে ফর্মুলেশন দেব না। ঠিক আছে, আমি দেওয়াচ্ছি। কথাটা বলে আরুষ ময়ূরীর ঘাট ধরে ওকে দাঁড় করায়, আর এদিকে দুর্নিবার আমাকে দাঁড় করায়। তারপর ওরা তিনজন আমাকে আর ময়ূরীকে নিয়ে কটেজ থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটিয়ে ওই সেতুর খাদের ধারে নিয়ে আসে। তারপর একদম খাদের ধারে ময়ূরীকে দাঁড় করায়। আরুষ চেঁচিয়ে বলে, বল সালা, ফিরচারিস সব কিছু আমায় দিয়ে দে। ভালো কথা বলছি কিন্তু, ফর্মুলাটা আমায় দিয়ে দে। বল তোর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কি, বল। হ্যাঁ, না হলে এক্ষুনি তোর প্রেমিকাকে এই খাত থেকে ঠেলে নিচে ফেলে দেবো কিন্তু। আমি ময়ূরীর দিকে অসহায়ভাবে তাকিয়ে রইলাম। ময়ূরী আমাকে চোখের ইশারায় মন শক্ত করার নির্দেশ দেয়। আমি বুঝতে পারছি এই শেষ মুহূর্তে আমি ময়ূরীর জন্যই সব থেকে বেশি দুর্বল। আমার এনার প্রতি সত্যি কোনো সহানুভূতি ছিল না। এনা আমার কানের কাছে ফিসফিস করে বলে, যেতে দাও ময়ূরীকে, কি আছে? আমি তো এখনো আছি তোমাকে সুখ দেওয়ার জন্য। তুমি তুমি শুধু পাসওয়ার্ডটা বলে দাও প্লিজ, প্লিজ। আমার ধৈর্যর পরীক্ষা নিস না অসীম। আমি কিন্তু 5 কাউন্ট করব। 5, 4, 3, 2। ধাই করে একটা গুলির শব্দ। দেখলাম জঙ্গলের মাঝখান থেকে ডক্টর সেন, যাকে আমরা কাল মৃত ভেবেছিলাম, তিনি পিস্তল হাতে গুলি চালিয়েছেন সোজা আরুষের দিকে। কিন্তু উনি ঠিক মতন তাক করতে পারেননি, তাই গুলিটা আরুষের কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়। আর আমি সাথে সাথে সুযোগ বুঝে ময়ূরীর দিকে লক্ষ্য করে চেঁচাই, ময়ূরী এখন! ময়ূরী সোজা এক লাফে খাদের দিক থেকে ঘুরে দাঁড়িয়ে আরুষকে এক পা দিয়ে একটা দুর্দান্ত জুজুৎসুর লাথি ছুড়ে দেয়। আর আরুষ সেই লাথির আঘাতকে টাল সামলাতে না পেরে নিজেই খাদ থেকে পড়ে যায়। খাদের মধ্যে পড়ে যেতে যেতে ওর একটা বিকট চিৎকার খাদের গভীরে মিশে হারিয়ে যায়। পাহাড়ে পাহাড়ে আর গুঞ্জন শোনা যায় খালি। আরুষ পড়ার আগে ওর বন্দুকটা খাদের ধারে মাটিতে পড়ে যায়। এদিকে আমি আমার মাথার পেছনের অংশ দিয়ে এনার নাকে জোর একটা গুঁতো দিই। এনাও আমাকে আঘাত খেয়ে পিছিয়ে যায়, ওর বন্দুকও মাটিতে পড়ে যায়। আমি লাথি মেরে ওর বন্দুকটা খাদে ফেলে দিই। ও বিপদ বুঝে আমাকে আক্রমণ না করে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করবে, আর ঠিক তখনই আমি হাত পা বাঁধা অবস্থায় পা দিয়ে কাঁচি প্যাঁচ দিয়ে ওকে মাটিতে ফেলে দিই। দুর্নিবার এনাকে ছাড়াতে যাওয়ার আগেই ডক্টর সেন আরেকবার গুলি করে দুর্নিবারের পায়ের কাছে, এবং বন্দুকের নল ওর দিকে তাক করে থাকে। এনা নিজেকে আমার থেকে ছাড়াতে আমার পেটে একটা লাথি মারে, উঠে দাঁড়ায়। ও সামনে আরুষের ফেলে যাওয়া পিস্তলটা দেখতে পায়, বুঝতে পারে ওর আত্মরক্ষার জন্য এই পিস্তলটা ওর দরকার। ছুটে এগিয়ে যায় পিস্তলটার দিকে, কিন্তু হাত পা বাঁধা অবস্থায় ময়ূরী ওর সামনে দাঁড়ায়। ময়ূরীর চোখে তখন আমি বাঘের তেজ দেখতে পাচ্ছি। বুঝতে পারছি অনেক জমানো রাগের বন্যা ফেটে পড়ছে ওর চোখ মুখ দিয়ে। ময়ূরীর হাতে সমস্ত জয়েন্টগুলো বংশগতভাবে ভীষণ স্থিতিস্থাপক। ও খুব সহজেই বাঁধা হাত দুটো পিছমোড়া করে সামনে এনে এক ঝটকায় অপূর্ব কায়দায় নিজেকে বাঁধনমুক্ত করে ফেলে। তারপর জুজুৎসুর সমস্ত লাথি ছুটতে থাকে এনার দিকে। আমি ওপরে থাকা পিস্তলটা কুড়িয়ে নিয়ে দু হাতের মাঝে দড়ি লক্ষ্য করে গুলি করে নিজেকে বাঁধনমুক্ত করি। আচমকা একটা হেলিকপ্টারের শব্দ শুনে ময়ূরী চমকে যায়। সুযোগ বুঝে এনে একটা পাথর দিয়ে ময়ূরীর মাথায় আঘাত দিয়ে ওকে ফেলে হেলিকপ্টারের আওয়াজের দিকে দৌড়তে শুরু করে। আমি বুঝতে পারছিলাম যে কিছুক্ষণ আগে এনা আমাদের যে হেলিকপ্টারের কথা বলছিল এটা হয়তো সেটাই। আমি আর ময়ূরী ক্লান্ত চোখে এনার দৌড় দেখছিলাম। দৌড়তে দৌড়তে এনার কি মনে হলো ও ঘুরে তাকিয়ে একবার আমার দিকে চেঁচিয়ে বলে, এখানেই শেষ নয় অসীম। এনাকে আমি আর কথাটা পূরণ করতে দিইনি, সোজা কপালের দিকে তাক করে গুলি চালাই। একটাই গুলি এনার দু চোখের মাঝখান দিয়ে সোজা মাথা ভেদ করে বেরিয়ে যায়। এনার শরীরটা জঙ্গলের রাস্তায় পড়ে যায়। হেলিকপ্টারের চালক হয়তো বিষয়টা উপর থেকে দেখতে পেয়ে উল্টো দিকে ঘুরে পাহাড়ের পেছনে উড়ে হারিয়ে যায়। আমি তারপর আরও পর 3 বার এনার গায়ে গুলি চালাই। ময়ূরীকে আঁকড়ে ধরে থাকি।
আরুষের কাউন্টডাউনের 3 নম্বরেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার পাসওয়ার্ড বলে দেব। আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হলো ময়ূরী 21। আমি এতদিনে ন্যায় অন্যায়ের সঠিক বিচার করতে পেরেছি হয়তো, আর তার পুরো কৃতিত্বটা ময়ূরীর। সারা পৃথিবী সমাজ আমাকে দয়ার চোখে দেখলেও ময়ূরী কখনো আমার উপর বিশ্বাস হারায়নি। ময়ূরীর বিশ্বাস ছিল বলেই আমার জীবনে একটা পরিবর্তন আসে, একটা দায়িত্ববোধ জন্মায়। কিন্তু ফিরচারি স্বাক্ষরিক অর্থেই আমার জীবনের বিষ হয়ে দাঁড়ায়। ডক্টর সেন আমাদের কাছে আসেন। আমরা লক্ষ্য করি ওনার জামা কাপড়ে রক্তের দাগ লেগে রয়েছে, ওনার থুতনি আর কপালও ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। উনি আমার কাঁধে হাত রেখে বললেন, অসীম, এই জন্যই ঠিক মানুষের সাথে কোলাবোরেশন করতে হয়, বুঝলে? চলো, এখন আবহাওয়া পরিষ্কার প্রায়, আমাদেরকে এই পাহাড় ছেড়ে বেরোতেই হবে। ওই জঙ্গলের পিছনে একটা ঢালু জমি আছে যা সোজা গিয়ে নিচে নদীতে নেমে যাচ্ছে। চলো, আমাদেরকে এগোতে হবে। ডক্টর অমিয় সেনের অফিসে আমি আর ময়ূরী বসে আছি। উনি আমাদের বলছেন, আমি সেদিন ঝড়ের মধ্যে গাছের ডালের আঘাতে প্রথমে ছিটকে যায়নি। আমাকে প্রথমে আরুষি ইচ্ছা করে হ্যাচকা টান মেরে ফেলে দেয়, আর আমি বেকাদায় টাল সামলাতে না পেরে পিছলে পড়ে যাই। তারপর গাছের ডালের আঘাতে অজ্ঞান হয়ে গড়াতে গড়াতে জঙ্গলে চলে যাই। জ্ঞান ফিরে দেখি জঙ্গলের মধ্যে একটা গাছের গুঁড়িতে পড়ে আছি আমি, আর আমার মাথায় আর কাঁধে চোটও লাগে। কটেজের রাস্তা খুঁজতে খুঁজতে হঠাৎ অন্ধকারে এনাক্ষীকে দেখতে পেলাম। দেখি এনা বহাল শরীরে, গলায় একটা বাইনাকুলার আর গায়ে রেনকোট পরে নিরাপদ দূরত্বে কটেজের উপরে চোখ রাখছে। আমার দেখেই বিষয়টা গন্ডগোল লাগছিল। আমার স্ট্রং ইনটিউশন বলছিল যে এনার মতলব সুবিধার না। আর একটু কাছে গিয়ে দেখলাম ওর কোমরের বেল্টের সাথে একটা বন্দুকের কভারও আটকানো। জঙ্গলের মধ্যে 2-3টে ফোন জ্যামারও দেখতে পেলাম। তার মধ্যেই একটা জ্যামার ভেঙে আমি কিছুটা সিগন্যাল পেয়ে ব্রিজমোহনকে ফোন করে আরও ব্যাপার বুঝতে পারি। এনার বাবার কোম্পানি আজ বিকেল অবধি পুরো পাহাড়টাকেই পুলিশকে বলে লকআউটের বন্দোবস্ত করে রেখেছিল। ব্রিজমোহনের কাছ থেকে কাল আমি একটা বন্দুক কোটের পকেটে আত্মরক্ষার জন্য নিয়েই রেখেছিলাম, যেহেতু আমার লাইসেন্স ছিল। অসীম, আমি আজ পেয়েছিলাম যে এনা আর আরুষ কোনোভাবে যুক্ত। এই ছেলেটা কনফারেন্সে যেভাবে তোমাদের সাথে মিশছিল সেটা দেখে আমার ওকে বেশ সন্দেহই হয়, এবং এনার নিরুদ্দেশ হওয়ার সাথে সাথেই আমি ক্রস চেক করার জন্য দিল্লি ইউনিভার্সিটিতে খোঁজ লাগাই। কিন্তু ওখানে আরুষ নামের কোনো ছাত্রেরই কোনো তথ্যই ছিল না। আমি তোমাকে ওই কটেজ থেকে বার করার জন্যই ব্রিজমোহনকে তোমার এনাকে দেওয়া প্রাণের হুমকির বিষয়টা বলেছিলাম। যা হোক করে ওখান থেকে তোমাকে নিয়ে বেরোতেই হতো। কিন্তু আরুষের কার্যকলাপে আমি আরও নিশ্চিত হয়ে যাই যে ওর অন্য কোনো কুউদ্দেশ্য আছে। কিন্তু অসীম, আমি এটা জানতাম না যে এই মৃত্যুপুরী রচয়িতা স্বয়ং তুমি নিজে। আমি সেই রাত থেকে পরের দিন অবধি কটেজের উপরেই লুকিয়ে নজর রেখে দিয়েছিলাম। দূর থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম। জঙ্গলের মধ্যে কুয়াশার জন্য শ্রদ্ধা শ্রীময়ীকে শুধু বাঁচাতে পারলাম না আরুষের হাত থেকে। দেখতে গেলে এরা দুজনই বেঘরে প্রাণ হারায়। তবে সমস্ত দোষ আরুষের নামের এক অজানা আততায়ীর উপরে চাপিয়ে দুর্নিবার আর তোমাকে পুলিশের হাতে কেন তুলে দিলাম না, সেটা কি বলতে পারো? কেন স্যার? আমি ঢোক গিলে জিজ্ঞেস করলাম। এই ডক্টর সেনকে আমি কি ভাবতাম, আর শেষমেশ তিনি কি বেরোলেন। আজ এই মানুষটার জন্য আমি, আমার একমাত্র ভালোবাসা ময়ূরী, আর জীবিত। উনি নিজের চশমাটা ঠিক করে ধীর কণ্ঠে বললেন, কারণ তোমাদের ভবিষ্যতে লড়াইটা আরও কঠিন হতে চলেছে। তার জন্য তোমাদের জেলের ভেতরে বন্দি হয়ে থাকলে চলবে না। এখনও অনেক প্রশ্ন আছে যার জট এখনও ছাড়াইনি। আমার মনে হয় না বিষয়টা এখানেই থেমে থাকবে। আর তাছাড়াও অসীম, এখনও তুমি কাউকেই বলোনি যে ফিটচারিসের শেষ শিশিগুলো কোথায়। কথাটা বলার সাথে সাথেই ডক্টর সেনের অফিসের দরজায় দুবার টোকা পড়ে। উনি বললেন, কাম ইন। আমি পেছন থেকে শুনতে পেলাম দরজা খুলে কেউ একজন গটগট করে আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারপরেই আবার শুনবার ক্ষমতার লোভ পেয়েছে আমার। বুঝতে পারলাম আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। কানের কাছে একটা রিডি করে তীক্ষ্ণ আওয়াজ হতে থাকে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি গোটা ঘরটা অন্ধকার, আর দরজা খুলে এনা আমাদের দিকে হেঁটে আসছে। অসীম, I know all your secrets.